আসসালামু আলাইকুম সবাইকে। সো এইচএসসি 24 ব্যাচ, পার্টিকুলারলি 24 ব্যাচ, তবে এইচএসসি 23 ব্যাচও চাইলে থাকতে পারো। আজকে হৃদয় ভাইয়া তোমাদের জন্য একটা গিফট নিয়ে আসছি, সেটা হচ্ছে হাইড্রা এর ফ্রি ক্লাস। ওকে, সো হাইড্রা আমাদের খুব একটা ফেভারিট একটা টপিক ভাই। আমরা যখন সৃজনশীল অ্যান্সার করতে যাই তখন আমাদের কাছে মনে হয় যে হাইড্রাটা আমরা অ্যান্সার করব, এবং যখন আমরা হচ্ছে যে ভাইয়া একটা সৃজনশীল পড়তে যাই, সৃজনশীলের জন্য বই থেকে পড়তে যাই, হাইড্রাটা তুলনামূলকভাবে আমাদের কাছে সহজ মনে হয়। সো আজকে এই হাইড্রাটাকে আমরা একদম A to Z ভেঙে ভেঙে এবং বিভিন্ন পিকচারের মাধ্যমে, এবং তোমাদেরকে এটা বলে রাখি, আমি হাইড্রা এর যে চলন সেটা বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো। তো আজকে আমরা প্রত্যেকটা পিকচার একদম এখানে রেডি করে এনেছি, আমরা যেন প্রত্যেকটা গঠন আমরা ডিটেলসে বুঝতে পারি, সেটা নিয়ে যেন এই ব্যাপারগুলো আমরা গ্র্যাজুয়ালি আনতে পারি। প্রত্যেকটা কিছু তোমাদের জন্য এখানে কৌশলগুলো আমি সহজে ব্যাখ্যা করে দিব, যে অ্যাকচুয়ালি কোনটা কি দেখতে কেমন হয়, কোনটা কেমন মনে হবে, এই ব্যাপারগুলো নিয়ে হৃদয় ভাইয়া স্লাইডগুলো রেডি করেছে। সো ইনশাল্লাহ তোমাদের কাছে এই জিনিসটা ইজি লাগবে। ওকে, সো আমরা একদম ডিটেলসে শিখবো, একদম A to Z হাইড্রায়েড আমরা আজকে শেখার চেষ্টা করব। সো সবাই একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে ডেকে আনতে পারো, যেন সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি। এবং ক্লাসটিতে 24 ব্যাচ মাস্ট তোমাদের কলেজের গ্রুপ এবং তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিবা। এবং 23 ব্যাচের আমি জানি যখনই আমরা ক্লাস নেই, 22 ব্যাচের ক্লাস নিলে 23 ব্যাচ করো, 23 ব্যাচের ক্লাস নিলে 24 ব্যাচ করে থাকো। সো ইটস ফাইন, তোমরা করতে পারো, ঠিক আছে, তোমরা করতে পারো। আচ্ছা, ওকে, সো আচ্ছা, সো আমাদের সাইকেল টুতে এইচএসসি 24 ব্যাচের সাইকেল টুতে কিন্তু আমরা অনেকগুলো ফিচার আমরা রাখছি। সেখানে কিন্তু আমরা সাইকেল টুতে পরিপাক, রক্ত সংবহন, এই ধরনের অধ্যায়গুলো আমরা পড়ব, এবং হচ্ছে যে আমরা ওইখানে অণুজীব নিয়ে পড়ব, রুই মাছ নিয়ে পড়ব। সো 24 ব্যাচের এইখানে আমরা একটা বড় প্ল্যান করছি আমাদের বায়োলজির জন্য, সো দ্যাট তোমাদের বায়োলজির যে ভয়টা থাকে, এই ভয়টা যেন এখন থেকে তোমরা দূর করতে পারো, এবং পরবর্তীতে যেন তোমাদের এখান থেকে আলটিমেটলি একটা ভালো রেজাল্ট চলে আসে। ওকে, সো আমাদের সাথে 400 জন প্রায় অ্যাড হয়েছে, 400 প্লাস অ্যাড হয়ে গেছো। সো আমি একটু দেখতে চাই, আর ওকে 427, ওকে 23 ব্যাচের অনেকেই করবে ক্লাসটা। সো আমরা শুরু করে দিচ্ছি, আর তোমাদের এখান থেকে তোমরা একটু ফ্রেন্ডদেরকে জানাই দিও। ওকে, আচ্ছা, সো আমরা ক্লাস শুরু করে দিই, চলো। তো প্রথমত দেখো, হাইড্রা টপিকটার মধ্যে আমরা ওর নামকরণ নিয়ে আগে জানবো, যে নামকরণটা, হাইড্রার নামকরণ কে করছেন, কোন বিজ্ঞানী হাইড্রাকে আবিষ্কার করছেন। তো বিজ্ঞানী ট্রেমব্লে, তার নাম হচ্ছে কি আব্রাহাম ট্রেমব্লে। তিনি কি করছেন বলতো, তিনি প্রথম দেখলেন যে এই হাইড্রা প্রাণীর একটা কি আছে, পুনরুৎপত্তি ক্ষমতা আছে। কি ক্ষমতা ভাই এটাকে বলে? এটাকে বলা হয় পুনরুৎপত্তি ক্ষমতা আছে। তো তিনি যখন দেখলেন যে এই হাইড্রার একটা পুনরুৎপত্তি ক্ষমতা আছে, এই পুনরুৎপত্তি ক্ষমতাটাকে কি করছেন, তিনি ব্যাখ্যা করছেন যে এই হাইড্রা নিজের যদি একটা অংশ কেটে যায়, তাহলে সে নতুন করে এই একটা অংশ তৈরি করতে পারে। অর্থাৎ একটা হাইড্রার যদি একটা অংশ কেটে যায়, সে ওই জায়গাটা আবার নতুন করে তৈরি করে ফেলতে পারে। তো এই পুনরুৎপত্তি ক্ষমতা তিনি সর্বপ্রথম দেখেন, তার মানে তাকেই বলা হয় হচ্ছে এই আব্রাহাম ট্রেমব্লে, তাকেই আমরা বলে থাকি হাইড্রায়ের আবিষ্কারক। কি বলা হয়? হাইড্রায়ের আবিষ্কারক। তাহলে এটা হচ্ছে আবিষ্কারক। এরপরে হচ্ছে যে আমরা যদি এখানে দেখি যে আমাকে কি বলতে চাচ্ছে, যে এই আব্রাহাম ট্রেমব্লের মধ্যে, বা এই আব্রাহাম ট্রেমব্লে অ্যাসোসিয়েটেড আমাদের আরেকজন বিজ্ঞানী আছেন, তার নাম হচ্ছেন লিনিয়াস। বিজ্ঞানী লিনিয়াস কি করছেন? লিনিয়াস এটাকে নামকরণ করছেন। লিনিয়াস
নামকরণ, তিনি নাম দেন যে এটার এই যে প্রাণীটা, এই প্রাণীটার নাম হচ্ছে হাইড্রা। তাহলে এই হাইড্রা নামটা কে দেন? হাইড্রা নাম দেন হচ্ছে লিনিয়াস। হাইড্রা নাম দেন। ওকে, তাহলে লিনিয়াস কি করেন? লিনিয়াস হচ্ছে এটাকে হাইড্রা নাম দেন, এই যে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ওকে, সো তোমাকে যদি প্রশ্ন করে ভাইয়া এই হাইড্রা নামটা কে দিয়েছেন, অ্যান্সার হবে ভাইয়া লিনিয়াস, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দিয়েছেন। দ্যাটস ইট। ওকে ফাইন ভাই, আমরা আব্রাহাম ট্রেমলে এবং লিনিয়াস এই দুইজনের নাম আমরা মনে রাখবো, তাই না? এই দুইজনের ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। ওকে, আচ্ছা, তোমরা একটু আবার ফ্রেন্ডদেরকে ডেকে আনো, ঠিক আছে? আবার ফ্রেন্ডদেরকে ডেকে আনো। এবার আসো যে এখান থেকে ওর যদি আমরা স্বভাব নিয়ে একটু ডিসকাস করি, ওর স্বভাবটা কেমন হবে, ওর স্বভাবটা কেমন, মানে ওর অ্যাকচুয়ালি নেচারটা কি, সেগুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, তাহলে দেখো এই হাইড্রা হচ্ছে স্বাদু পানিতে থাকে। কোথায় থাকে? স্বাদু পানিতে। ওকে, ও কিন্তু তোমার ওই লবণাক্ত পানি, ধরো সমুদ্র, সাগরের ওইসব পানিতে থাকে না, সে থাকে স্বাদু পানিতে, স্বাদু পানিতে থাকে। ওকে, এখানে আরেকটা ব্যাপার আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে হাইড্রা হচ্ছে কোন ধরনের খাবার খেয়ে থাকে। হাইড্রা খাবার খায় হচ্ছে ভাইয়া মাংসাশী। হাইড্রা কোন ধরনের খাবার খাবে? হাইড্রার খাবার হচ্ছে মাংসাশী। তাহলে আমরা যদি বলে থাকি হাইড্রা কোন ধরনের খাবার খায় ভাইয়া, হাইড্রা হচ্ছে মাংসাশী, তার মানে মাংস জাতীয় যে প্রাণীগুলো এগুলোকে খেয়ে থাকে হচ্ছে হাইড্রা। ওকে, তাহলে মাংসাশীর ব্যাপারটা তুমি এখানে জানতে পারলা, স্বাদু পানিতে থাকে, মাংসাশী, এই জিনিসগুলো আমরা জানলাম। ওকে ফাইন, এবার আসো যে ভাইয়া এই হাইড্রার প্রজাতিগুলো কি কি। হাইড্রার বিভিন্ন প্রজাতি আছে, সো আমরা ওর প্রজাতিগুলো আমাদের অনেক সময় এমসিকিউয়ে আমাদের এগুলো এসে থাকে, সো হাইড্রার এই প্রজাতি নিয়ে আমাকে একটু জানতে হবে। সো নাম্বার 1, দেখো হাইড্রার প্রজাতির যদি আমরা আসি, তাহলে প্রথমে 3 ধরনের হাইড্রার প্রজাতি আমরা দেখতে পাই। প্রথমে হচ্ছে হাইড্রা অলিগেকটিস। হাইড্রা অলিগেকটিস। ওকে, সো হাইড্রা অলিগেকটিস, এইটার কালার কেমন জানো? এইটার কালার হচ্ছে ভাইয়া, এটার কালারটা কেমন? এটার কালার হচ্ছে একটু বাদামি কালার। এটার কালার কি? একটু বাদামি কালার। তাহলে এই হাইড্রা অলিগেকটিসের কালার হচ্ছে বাদামি। এই কালারগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি দেখি, এখানে দেখো আমাকে বলছে কি হাইড্রা অলিগেকটিস, তারপর আরেকটা আছে হাইড্রা ভিরিডিসিমা। ওকে, নাও দ্য পয়েন্ট ইজ যে ভাইয়া এই ভিরিডিসিমার কালার কেমন হবে? এটা আমি এইভাবে একটু মনে রাখতাম, দেখো হাইড্রা ভিরিডিসিমা। ওকে, সো হাইড্রা ভিরিডিসিমা এটা হচ্ছে ওর একটা প্রজাতি, রাইট? এটা হচ্ছে ওর একটা প্রজাতি। সো এর মধ্যে এই এস দিয়ে আমরা এইভাবে মনে রাখবো সবুজ। এস সবুজ, যে তুমি ফেসবুকে যখন লিখো না SHOBUJ সবুজ, তাহলে এই হাইড্রা ভিরিডিসিমা। তাহলে হাইড্রা ভিরিডিসিমার মধ্যে তোমার এইখানে যেটা জানা লাগবে সেটা হচ্ছে যে ওর এটা কেমন কালার। এই কালারটা হচ্ছে ভাইয়া সবুজ কালার। কেমন? এটা সবুজ বর্ণের হয় হাইড্রা ভিরিডিসিমা। আর 3 নম্বর পয়েন্টে যদি আমরা যাই যে ভাইয়া ওর আরেকটা প্রজাতি আছে যেটাকে বলা হয় হাইড্রা ভালগারিস। কি বলা হয়? হাইড্রা ভালগারিস। এখন এই হাইড্রা ভালগারিসের কালারটা কেমন চিন্তা করো একটু, যে এই হাইড্রা ভালগারিস কি রঙের হয়ে থাকে। এই হাইড্রা ভালগারিস রঙটা হয় হচ্ছে যে আমরা এটাকে বলে থাকি হলুদ বাদামি বা হলদে বাদামি, ঠিক আছে? হলুদ বাদামি। এই তাহলে আমরা দেখো এখানে আমরা কি কি জানলাম। আমরা জানলাম হচ্ছে হাইড্রা অলিগেকটিস যেটা হচ্ছে বাদামি বর্ণের, হাইড্রা ভিরিডিসিমা যেটা হচ্ছে সবুজ বর্ণের, হাইড্রা ভালগারিস যেটা হচ্ছে হলুদ বাদামি, হলদে বাদামি বর্ণের, রাইট? হলদে বাদামি বর্ণের। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পয়েন্টটুকু তোমাকে একটু জানতে হবে। ফাইন, তাহলে আমরা প্রজাতি নিয়ে এই পয়েন্টগুলাই আমরা ক্লিয়ার থাকবো। এবার চলে আসো, এরপরে আমরা দেখি এখানে হাইড্রার গঠনের মধ্যে আমরা কি। হাইড্রার যখন আমরা গঠন শিখি আগেই আমরা বলে থাকি যে হাইড্রাটা কেমন একটু বলতো। হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসাম্য। কেমন এটা? অরীয় প্রতিসাম্য। এখন কথা হচ্ছে ভাইয়া অরীয় প্রতিসাম্য এই কথাটার মানে কি? অরীয় প্রতিসাম্য অর্থাৎ ওই হাইড্রাটাকে যদি আমরা মাঝ বরাবর ভাগ করি তাহলে 2টা সমান অংশে ভাগ করা যাবে। অর্থাৎ ব্যাপারটা কেমন? এটা ধরো একটা হাইড্রা,
এটা একটা হাইড্রা। সো এই হাইড্রাকে যদি আমি মাঝ বরাবর ভাগ করি, এই মাঝ বরাবর যদি আমি ওকে ডিভাইড করি, তাহলে আমরা কি পাবো? তাহলে হচ্ছে আমরা দুইটা সমান অংশ পাবো, দুইটা সমান অংশ পাবো। সো এই যে পার্টটা, এইটাকে বলি আমরা অরীয় প্রতিসাম্য। কি বলে থাকি? অরীয় প্রতিসাম্য। তার মানে ওকে মাঝ বরাবর ভাগ করলে দুইটা সমান অংশে বিভক্ত করতে পারবো, এটাকে আমরা বলে থাকি অরীয় প্রতিসাম্য। ওকে ফাইন। এবার আসো ভাইয়া, এই যে পার্টটা, এই হাইড্রার গঠনের মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন? তো প্রথমত আমরা আসি, দেখো এখানে আমাকে বলছে কি, এই যে একটা ছিদ্র দেখা যাচ্ছে, খেয়াল করছো? এই যে এখানে একটা ছিদ্র দেখা যাচ্ছে, এই ছিদ্রটাকে বলা হয় হাইপোস্টোম, বা আমরা বাংলায় বলে থাকি হচ্ছে মুখছিদ্র। কি বলে থাকি এটাকে? মুখছিদ্র। মুখছিদ্র, বা ইংলিশে একটা নাম বলে থাকি, ইংলিশে নামটাকে বলা হয় হাইপোস্টোম। কি বলা হয়? হাইপোস্টোম। ওকে ফাইন। তাহলে ইংরেজিতে এটাকে আমরা বলছি হাইপোস্টোম, বাংলায় বলছি মুখছিদ্র। বাংলায় কি বলা হয়? মুখছিদ্র। ওকে, তারপরের যে পার্টটা, এখান থেকে শুরু করে এতটুকু পার্ট, এইটাকে আমরা বলে থাকি হচ্ছে দেহকাণ্ড। তাহলে তুমি একটু এই পার্টটা দেখো, এই যে এখান থেকে শুরু করে এই যে পার্টটুকু, এই অংশটা হচ্ছে তার দেহকাণ্ড। এটাকে আমরা কি বলবো? এই পার্টটাকে আমরা বলে থাকি দেহকাণ্ড। ঠিক আছে, এই পার্টটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলে থাকি দেহকাণ্ড। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে দেহকাণ্ড। আর একদম নিচের যে অংশটা থাকে, এই যে এইখানে ধরো হচ্ছে যে ওর নিচের যে অংশটা, তুমি একটু এখানে যদি আমরা এইটাকে একটু উপরে নিই, এই যে দেখো, তাহলে এখানে একদম নিচে যে পার্টটা থাকে, এটাকে আমরা কি বলবো? এই নিচের পার্টটাকে বলা হয় পাদচাকতি। কি বলা হয়? পাদচাকতি। তাহলে একটা হাইড্রার গঠনে আমরা কি কি পাচ্ছি একটু চিন্তা করো। আমরা একটা ছবি, মানে এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছি এই যে জায়গাটা, এটা হচ্ছে ওর মুখছিদ্র, এই জায়গাটা হচ্ছে ওর মুখছিদ্র, এই দিকে থাকে তার দেহকাণ্ড, আর নিচের দিকে এই অংশটাকে বলা হয় পাদচাকতি। ওকে, সো এই হচ্ছে মূলত হাইড্রার গঠনের তিনটা পার্ট। এখন ভাইয়া, ওর দেহকাণ্ড, এই যে দেহকাণ্ডটা আছে, এই দেহকাণ্ডের মধ্যে বিভিন্ন পার্ট আছে। তো এইখানে দেখো, এই যে তোমার এইরকম এরকম কোর্সিকা, এই কোর্সিকা আছে, এগুলো আছে, ঠিক আছে? এই যে কোর্সিকাগুলা, এই যে এরকম, হ্যাঁ, এই কোর্সিকাগুলো আছে। তো এই কোর্সিকাগুলাকে আমরা কি বলবো বলো তো? এই মানে এই কোর্সিকাগুলো কার পার্ট? দেহকাণ্ডের পার্ট। তাহলে এরা হচ্ছে কোর্সিকা। ওকে, এরা কি? এরা হচ্ছে ভাইয়া কোর্সিকা। তাহলে এই যে এইগুলা হচ্ছে এক একটা কোর্সিকা দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? এগুলোকে কোর্সিকা দেখা যাচ্ছে। ওকে ফাইন। এরপরে কোর্সিকার পরে ভাইয়া এই দিক থেকে এরপরে আর কি আছে? দেহকাণ্ডের একদম উপরে এগুলো হচ্ছে চিকন চিকন বের হয়ে আছে, এটা হচ্ছে ভাইয়া কোর্সিকা। আর এরপরে এই জায়গার মধ্যে তোমার আছে কি? এই জায়গায় ওর হচ্ছে যে জনন অংশ থাকে। ধরো এই জায়গায় শুক্রাশয় থাকে, ওর এই জায়গায় কি থাকে? এই জায়গায় হচ্ছে তার শুক্রাশয় থাকে। ওকে, শুক্রাশয়। আর নিচের দিকে তার এরকম বের হয়ে থাকে, এইগুলো হচ্ছে ডিম্বাশয় থাকে। এইদিকে কি থাকে? তার ডিম্বাশয় থাকে। ওকে, তাহলে দেখো আমরা এখানে ওর দেহকাণ্ডের মধ্যে উপরে পাচ্ছি কোর্সিকা, তারপরে এই দিকে পাচ্ছি আমরা শুক্রাশয় এবং ডিম্বাশয়। ওকে ফাইন। এরপরে শুক্রাশয় ডিম্বাশয় আমরা পেলাম, এই যে এই জায়গাগুলোর মধ্যে শুক্রাশয় ডিম্বাশয় আছে। আর কি আছে বলতো? এই দিক থেকে আমরা মুকুল পাবো। ওর এইখানে কি থাকতে পারে? এই যে দিক থেকে এরকম একটা হাইড্রার মুকুল থাকতে পারে। এটাকে বলা হয় কি? এই অংশটাকে বলা হয় মুকুল। মুকুল। তাহলে দেখো এই পার্টগুলো হচ্ছে হাইড্রাতে থাকতে পারে। ওর শুক্রাশয় ডিম্বাশয় থাকতে পারে, কোর্সিকা থাকতে পারে, নিচ থেকে একটা মুকুল তৈরি হতে পারে। তাহলে এইগুলা তোমার পুরোপুরি ওর দেহকাণ্ডের অংশ। এগুলা কি? ওর দেহকাণ্ডের অংশ। এখন ধরো আমি তোমাদেরকে যদি একটু বলি, এইটার মধ্যে আমরা যদি এখানে একটু ছবিটা আঁকতে চাই, ভাই আমরা এখন হাইড্রার একটা ছবি কিভাবে আঁকবো? একটু হাইড্রার ছবি আঁকাটা শিখায় দেন আমাদেরকে। তো হাইড্রার ছবি আঁকা শিখাচ্ছি। দেখো এখানে আমি একটু বলি, এই যে ধরো এটা হচ্ছে একটা হাইড্রার এইরকম গোল মুখ, মুখ দিবা, মুখছিদ্র। তারপরে কি করবা? তারপরে হচ্ছে যে এইখান থেকে এই জায়গা থেকে এরকম করে একটু বেঁকে এনে এই জায়গায় একটা এরকম বেঁকা, তোমরা আরো
পিকচারে আর একটু ইয়ে করে আরেকটু আঁকতে পারবা, সুন্দর করে পেন্সিল দিয়ে সুন্দর করে আঁকবা, মানে মাঝখানের জায়গাটা একটু চওড়া দিবা, ঠিক আছে? মাঝখানের জায়গাটা একটু চওড়া দিবা, এরকম মাঝখান জায়গাটা একটু চওড়া দিয়ে নিচে আবার একটু চেপে এনে পাদচাকতি দিয়ে দিবা। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে যে ভাইয়া এইরকম এই দিক থেকে কর্ষিকাগুলা দিয়ে দিবা। কর্ষিকাগুলা ওর এই দিক থেকে আছে, হ্যাঁ, এই যে কর্ষিকা, এগুলা হচ্ছে কি কর্ষিকা। আচ্ছা, এরপরে কি আছে বলো তো? এরপরে এখানে আছে কি? এরপরে এই দিক থেকে আছে হচ্ছে তোমার এই যে এখানে তুমি একটু ইয়ে দিতে পারো শুক্রাশয়, এইদিকে ভাইয়া ডিম্বাশয় আছে, এদিকে কি আছে? ডিম্বাশয় আছে। ওকে, তারপরে এইদিকে কি আছে? পাদ চাকতি আছে। কি আছে? পাদ চাকতি, ঠিক আছে? এদিকে কি আছে? পাদ চাকতি আছে। ওকে, তারপরে তুমি এইখানে একটু দেখাই দিলা ভাইয়া এইদিকে একটু মুকুল তৈরি হবে, মুকুল থাকবে, এগুলো একটু দেখাই দিতে পারো, সহজ। তো মোটামুটি তুমি যদি এই গঠনটা আঁকতে পারো তোমার একটা হাইড্রার কিন্তু বেসিক স্ট্রাকচার দাঁড়ায় যাবে যে ভাইয়া এটা কি? এটা হচ্ছে ওই হাইপোস্টোম বা মুখছিদ্র, আমরা কি বলি? হাইপোস্টোম, হাইপোস্টোম। ওকে, আচ্ছা, মুখছিদ্র, স্টোম, স্টোম মানে হচ্ছে ছিদ্র, স্টোম মানে হচ্ছে ছিদ্র, এই কথাটা। আচ্ছা, তো মোটামুটি আমরা এই গঠনটা তখন এইভাবে এঁকে ফেলবো, আঁকলেই হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে, এর বেশি কিছু দরকার পড়বে না। এখন আমরা এই একটা হাইড্রার যখন আমরা গঠনটা দেখি, একটু জিনিস ভাবো, একটা জিনিস চিন্তা করো, এই হাইড্রার দুইটা স্তর থাকে। কেমন থাকে জানো? ওর যে আবরণটা, ধরো একটা হচ্ছে বাইরের, আরেকটা হচ্ছে ভিতরের আবরণ, এই যে একটা হচ্ছে, আরেকটা হচ্ছে ভিতরের আরেকটা আবরণ থাকে। তাহলে একটা হচ্ছে বাইরের আবরণ, একটা হচ্ছে ভিতরের আবরণ, তাই না? তাহলে এই যে দুইটা আবরণ থাকে, আমরা বলে থাকি এই কারণে হাইড্রা কেমন প্রাণী? হাইড্রা একটা দ্বিস্তরী প্রাণী। হাইড্রা কেমন প্রাণী বলো তো? হাইড্রা হচ্ছে একটা দ্বিস্তরী প্রাণী, মানে ওর দেহের প্রাচীরে দুইটা স্তর থাকে। কয়টা স্তর থাকে? দুইটা স্তর। এখন এইটাকে আমরা বলি হচ্ছে একটোডার্ম, আর এইটাকে আমরা বলি হচ্ছে এন্ডোডার্ম বা গ্যাস্ট্রোডার্ম, আমরা এরকম বলে থাকি। দুইটা স্তর আছে এভাবে। আচ্ছা, তো গেল মোটামুটি এই পার্টগুলা। তাহলে একটোডার্ম, এন্ডোডার্ম, এই স্তরগুলা আমার এখানে পাবো। এবার আসি আমরা এখান থেকে, এই জায়গা থেকে আমাদের আর কি কি পার্ট আমাদের জানতে হবে। ভাই ঠিক আছে, একটোডার্ম, এন্ডোডার্ম, একটোডার্ম থেকে আমাদের পরে আরেকটা স্তর হয়। এই একটোডার্ম থেকে পরবর্তীতে আমাদের কি হয় জানো? আমাদের হয় এপিডার্মিস। কি হয় বলতো? এপিডার্মিস হয়। আর এন্ডোডার্মটা পরবর্তীতে কিসে পরিণত হয়? যে স্তরে পরিণত হয় সেটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। তাহলে আমরা হাইড্রার যে দুইটা স্তর আছে, এই দুইটা স্তরের মধ্যে আমরা কি জানবো? দেখো, হাইড্রার দুইটা স্তরের মধ্যে আমরা জানবো হচ্ছে একটা হচ্ছে কি ভেতরেরটা গ্যাস্ট্রোডার্মিস, আর ওর বাইরের স্তরটা এই যে এটা হচ্ছে এপিডার্মিস। ওকে, তাহলে এইভাবে থাকে। এখন কথা হচ্ছে ভাইয়া এদের মাঝখানে কি কিছু আছে? এই দুইটা স্তর, আমাদের কয়টা স্তর? আমাদের কিন্তু তিনটা স্তর। তাহলে এই দুইটা স্তরের মাঝখানে কি ভাইয়া কিছু থাকে? অবশ্যই থাকে। তাহলে দেখো কি থাকে অ্যাকচুয়ালি এদের মাঝখানে ভাইয়া, যে অংশটা থাকে তরল জেলির মতো, এই অংশটাকে বলা হয় মেসোগ্লিয়া। কি বলা হয়? মেসোগ্লিয়া, ঠিক আছে? তাহলে এই অংশটাকে আমরা কি বলবো বলতো? এই অংশটাকে আমরা বলে থাকি মেসোগ্লিয়া, ঠিক আছে? মেসোগ্লিয়া বলে থাকি। আচ্ছা, তাহলে মোটামুটি এই জিনিসটা তুমি জানবা। এবার আসো এখান থেকে, তাহলে আমরা এই মেসোগ্লিয়া জানলাম, এপিডার্মিস, এন্ডোডার্মিস এভাবে করে থাকে, দুইটা স্তর আছে, ফাইন। এবার একটু এটা হ্যাঁ পাওয়ার প্লে হবে। এখানে সাইকেল 1 লিখছে কেন? ওকে, তাহলে এখন আসো এই জায়গায় আমরা এপিডার্মিসের মধ্যে ওর কি কি কোষ আছে আমরা এটা একটু দেখব। ওর এপিডার্মিসের মধ্যে এই যে দেখো, এটা হাইড্রার যে বাইরের আবরণটা, এই বাইরের আবরণে আমার মোট কয়টা এরকম পার্ট থাকে আমাদের এটা দেখতে হবে।
তাহলে দেখো এখন হাইড্রার যে বাইরের এই স্তরটা, এই মানে আমরা যে ওর বাইরের গঠন আমরা বলতেছি ওর এপিডার্মিস, তো এই এপিডার্মিসের আমার এইটা হচ্ছে এপিডার্মিস, এই যে একটোডার্ম যেটা থেকে পরবর্তীতে আমার এপিডার্মিস স্তর হয়, আর এটা হচ্ছে এন্ডোডার্ম ভিতরের দিকে। সো এইটা থেকে আমার কি হবে, এটা থেকে হচ্ছে আমার গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস। ডার্মিস মানে ত্বক, সো এন্ডো মানে অন্তত্বক, আর গ্যাস একটোডার্ম মানে হচ্ছে বহিত্বক। আচ্ছা, এবার আসো এই জায়গায় আমরা যদি একটু আসি যে ভাইয়া এই গঠনের মধ্যে তো আমাদের ডিটেইলসে একটু জানতে হবে, তাই না? এখানে আমরা একটা অ্যাপিয়ারেন্সের ব্যাপারটা বুঝে নিলাম যে ভাইয়া এইখানে একটোডার্ম, এইখানে এন্ডোডার্ম, মাঝখানে হচ্ছে কি আছে আমাদের মেসোগ্লিয়া আছে, মাঝখানে কি আছে মেসোগ্লিয়া আছে। ওকে ফাইন। এবার আমরা যদি একটু খেয়াল করি এই জায়গায় এসে যে এখানে ভাইয়া আমরা কিভাবে ছবিটা আঁকবো বা এখানে কি কি পার্ট থাকে এগুলো নিয়ে আমাদের জানতে হবে, ঠিক আছে? ওকে, সো এবার আসি আমরা, দেখো এই জায়গায় আমাদের কি বলছে, আমাদের বলছে হচ্ছে যে এরকম করে আমরা কোষগুলা দিব, এরকম করে আমরা কোষ দিব। ওকে, সো এটা হচ্ছে যে ভাই আমরা এরকমভাবে করে এক কোষগুলো আঁকলাম এই আকৃতির করে। এখন এই আকৃতির কোষগুলার এই মাঝখানের দিকে ভাই এরকম গোল গোল কিছু কোষ দিচ্ছেন আপনি, গোল গোল কিছু কোষ দিলাম, গোল গোল এরকম কোষ দিলাম। ওকে, এদের মাঝখানে আমি আরেকটা জিনিস দিলাম, এইখানে হচ্ছে ভাই আরেকটা এরকম লম্বাটে একটা কোষ দিলেন আপনি। ওকে, তারপরে এইখানে আরেকটা কি দিলাম, এইখানে একটা দিলাম হচ্ছে যে ভাইয়া এই যে ওর এপিডার্মিসের এই জায়গায়, হ্যাঁ এই জায়গায় আপনি আরেকটা জিনিস এই যে এরকম একটা কোষ দিলেন। আচ্ছা, এখন দেখো এই যে কোষগুলোর মধ্যে হলুদ যে অংশটা আমরা করছি, এই অংশটাকে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় পেশি আবরণী কোষ। কি বলা হয়? পেশি আবরণী কোষ, ঠিক আছে? ওকে, সো পেশি আবরণী কোষ বলা হয়। ওকে ফাইন, সো এইটাকে বলা হয় পেশি আবরণী কোষ কারণ সেটা আবৃত করে রাখে, পেশির মতো থাকে এবং আবৃত করে রাখে, সো ওর নাম হচ্ছে পেশি আবরণী কোষ। আর এদের মাঝখানে ভাইয়া গোল গোল ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। কি থাকে? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ, ঠিক আছে? এদের মাঝখানে কি থাকে ভাইয়া? ইন্টারস্টিশিয়াল কোষ। আর এখানে তোমার লম্বাটে যে একটা কোষ আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সংবেদী কোষ। সংবেদী কোষ। আচ্ছা, আগে কোষগুলো আমরা পরিচয়টা নিয়ে নেই, এরপরে এইদিকে তোমার যে কোষটা আছে এটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি নিডোসাইট। নিডোসাইট। কি বলবো এটাকে? নিডোসাইট। নিডোসাইট। ওকে ফাইন। এবার আসো এইদিকে নিচের দিকে আমরা আরেকটু কিছু কোষ দিব, এরকম করে তোমার হচ্ছে যে এইখানে এরকম কিছু কোষ থাকে, এগুলোকে বলা হয় স্নায়ু কোষ। কি বলা হবে এদেরকে? এদেরকে বলা হয় স্নায়ু কোষ। স্নায়ু কোষ, ঠিক আছে? তাহলে দেখো এই হাইড্রার গঠনের মধ্যে আমরা পার্ট বাই পার্ট যদি একটু আলোচনা করি, তাহলে আমার এখানে কি আছে? ওর পুরো মানে এপিডার্মিস। এগুলো কার গঠন ভাইয়া? এগুলো হচ্ছে এপিডার্মিস, মানে ওর যে বাইরের আবরণ, এই বাইরের আবরণের গঠনটাকে আমরা সহজে একটু শিখে নেই। যে দেখো ওর বাইরের এরকম বড় বড় কোষগুলো থাকে, এরা পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষে, এই পেশি আবরণী কোষে কি থাকে জানো? এরকম তোমার হচ্ছে তন্তু থাকে। এরকম কি থাকে? তন্তু থাকে। এরকম তন্তু, এরকম তন্তু থাকে, হ্যাঁ এরকম সুতার মতো তন্তু থাকে। তাহলে এই যে তন্তুগুলা থাকে, এই তন্তুগুলাকে আমরা কি বলি? এই তন্তুগুলাকে বলা হয় মায়োনিম তন্তু। কি বলা হয় জানো? এদেরকে বলা হয় মায়োনিম। মায়োনিম তন্তু। ওকে, সো আমরা যে পেশি আবরণী কোষের ভিতরে যে তন্তুগুলা দেখতে পাই, এই তন্তুগুলাকে বলা হয় মায়োনিম তন্তু। এই মায়োনিম তন্তুর কারণে সে সংকোচন প্রসারণ হতে পারে এবং ফাইনালি আমরা যেটা বলতে পারি যে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে দেহের সংকোচন প্রসারণ। দেহের সংকোচন প্রসারণ।
ওকে, সো মায়োনিন তন্তুর কাজ হচ্ছে ভাইয়া দেহের সংকোচন, ওর এইটার সংকোচন প্রসারণ করাইতে পারবে। ওকে ফাইন। এরপরে এখানে বলা হচ্ছিল ভাইয়া ইন্টারস্টিশিয়াল কোষ, ওর মাঝখানে গোল গোল ইন্টারস্টিশিয়াল কোষ থাকে। এই ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি জানো? ইন্টারস্টিশিয়াল কোষ যেটা করে তার পুনরুৎপত্তি ক্ষমতা প্রদান করে। তার মানে একটা হাইড্রা সে আস্তে আস্তে একটা অংশ যদি তার কেটে যায়, তারপরে সে কি করবে, তারপরে সে সেখানে হচ্ছে যে আরো বিভাজন করবে, বিভাজন করতে থাকে। তাহলে এই যে বিভাজন করতে থাকে এইটাকেই বলা হয় হচ্ছে যে ইন্টারস্টিশিয়াল কোষের কাজ। দ্যাট মিনস তার কাজ কি? তার কাজ হচ্ছে ভাইয়া হাইড্রার মানে এই যে ইন্টারস্টিশিয়াল কোষ সে পুনরুৎপত্তি ক্ষমতা দিবে। কি দিবে? পুনরুৎপত্তি ক্ষমতা দেয়। ঠিক আছে, পুনরুৎপত্তি ক্ষমতা দেয়। তাহলে আমাকে ইন্টারস্টিশিয়াল কোষের কাজটা মনে রাখতে হবে যে ভাই ও পুনরুৎপত্তি ক্ষমতা দেয়, যে কোনো কোষে বিভাজন হতে পারে। একটা অংশ যদি আমার হাইড্রার ক্ষত হয়, সেই ক্ষতটাকে পূরণ করবে কে? ক্ষতটাকে পূরণ করে দিবে হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আসো। তাহলে ভাই আমরা মোটামুটি এইটুকু জিনিস আমরা এখানে জানতে পারলাম। এই জিনিসগুলো আমাদের জন্য এখন ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখানে আমাদের আর কিছু দরকার পড়ছে না। এখন যেটা আমাদের এখানে দরকার সেটা হচ্ছে যে দেখো এই সংবেদী কোষ, এখানে কি আছে? এখানে সংবেদী কোষ। এই সংবেদী কোষটা কি ভাইয়া? সংবেদী কোষ হচ্ছে যে এখান থেকে সে উদ্দীপনা গ্রহণ করে। তাহলে চলো আমরা একটু তারপরের পার্টে যাই। সেই সংবেদী কোষগুলা কি করে জানো? সংবেদী কোষ ওরা হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে। এই যে সংবেদী কোষগুলা ছিল, এই সংবেদী কোষের কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করবে। ওদের কাজ কি? উদ্দীপনা গ্রহণ করা। ওকে ফাইন। এখন উদ্দীপনা গ্রহণ করলো, এই উদ্দীপনা গ্রহণ করার পরে এটাকে পাঠাবে সারা দেহে। পৌঁছাবে কিসের মাধ্যমে? সারা দেহে সে পৌঁছায় হচ্ছে স্নায়ু কোষের মাধ্যমে। তাহলে সে কাকে পাঠায় দিবে জানো? সেই স্নায়ু কোষকে পাঠায় দিবে। এখন এই স্নায়ু কোষ যেটা করবে, সে সারা দেহে উদ্দীপনাটা পাঠায় দেয়। তাহলে স্নায়ু কোষ কি করছে বলো তো? সারা দেহে উদ্দীপনা পাঠায় দেবে। সারা দেহে উদ্দীপনা পৌঁছায়, সারা দেহে উদ্দীপনা পৌঁছাতে সাহায্য করে। ওকে ফাইন। আচ্ছা, এবার আসো। তাহলে এখান থেকে এরপরে যদি আমরা যাই যে ভাইয়া আর কোন কোষের কি কাজ আছে বলেন তো? ওর এখানে গ্রন্থি কোষ থাকে। কি থাকে? এই গ্রন্থি কোষ থাকে, এপিডার্মিসের গ্রন্থি কোষ। এই গ্রন্থি কোষ যেটা থাকে এটা আমার ওইখানে দেখানো হয় না বা দেখানোর প্রয়োজন পড়ে না। গ্রন্থি কোষ থাকে। তাহলে আমরা দেখো অলরেডি কয়টা ওর এপিডার্মিসে, ওর বাইরের ত্বকে আমরা কি কি আবরণ কি কি পেলাম? আমরা পেলাম হচ্ছে পেশি আবরণী কোষ, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে আমরা ইন্টারস্টিশিয়াল কোষ 2, স্নায়ু কোষ 3, তারপরে আমরা এখানে দেখলাম সংবেদী কোষ 4, আর হচ্ছে নিডোসাইট 5। তো নিডোসাইটটা নিয়ে আমরা আলাদাভাবে পড়ব। নিডোসাইট হচ্ছে কিভাবে শিকার করে, নিডোসাইটে কি হয় না হয়, এগুলো নিয়ে আমরা আলাদাভাবে পড়ব। এখন আরেকটা যেটা 6 নাম্বার, সেটা হচ্ছে গ্রন্থি কোষ। কি আছে বলতো? গ্রন্থি কোষ। এখন গ্রন্থি কোষটা কেমন? গ্রন্থি কোষটা কেমন বা এটা কি কাজ করে? গ্রন্থি কোষ থেকে বিভিন্ন পিচ্ছিল পদার্থ বের হয়। কি বের হয় বলতো? পিচ্ছিল পদার্থ বের হয়। তো এই যে গ্রন্থি কোষ থেকে পিচ্ছিল পদার্থ বের হয়, এটার কারণে কি হবে বলতো? এই পিচ্ছিল পদার্থ বের হওয়ার কারণে এই গ্রন্থি কোষটা তাকে কোনো কিছু সাথে লেগে থাকতে সাহায্য করবে, অথবা আঠালো রস ক্ষরণ করে, সেটার মাধ্যমে সে হচ্ছে যে কোনো কিছুর সাথে লেগে থাকবে। এবং সে আরেকটা যেটা করতে পারে, সে বাবল তৈরি করতে পারে, বুদবুদ তৈরি করতে পারে। সে কি তৈরি করতে পারে? বুদবুদ তৈরি করতে পারে, বুদবুদ তৈরি করে। ঠিক আছে, বুদবুদ তৈরি করে। আর 7 নম্বরে যেটা আরেকটা আছে জনন কোষ। 7 নম্বরে কি আছে বলতো? জনন কোষ। এখন এই জনন কোষটা কি কাজ করে ভাইয়া? জনন কোষ কি কাজ করে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই না? তাহলে জনন কোষের কাজ কি? জনন কোষ হচ্ছে ভাই শুক্রাণু ডিম্বাণু, যেটা তাকে জননে সাহায্য করবে। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। তাহলে হাইড্রাতে কিন্তু এই জনন কোষও এরকম থাকে। তাহলে এটা কি করবে? শুক্রাণু ডিম্বাণু তৈরি করবে।
ওরা তৈরি করবে যেটা আমার জননে সহায়তা করবে। ওকে, সো আমরা মোটামুটি দেখলাম যে হাইড্রার কোন অংশের কাজটা কি এবং কোন অংশটা কি করে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার আসি আমরা এখান থেকে চলে যাই আমরা তারপরের পার্টে, নিডোসাইট। এবার আমরা কি দেখব? নিডোসাইট নিয়ে আমরা দেখব, ঠিক আছে। নিডোসাইটের পার্ট নিয়ে আমরা একটু আলোচনা করব যে নিডোসাইটের ভাইয়া কি কি আছে, নিডোসাইটের গঠনের মধ্যে অ্যাকচুয়ালি কি কি আছে, এগুলো নিয়ে আমরা জানব। ওকে, এখন আসো নিডোসাইটের প্রথমে আমরা গঠনটা নিয়ে একটু শিখি। তো এইটা দেখো, এটা একটা নিডোসাইট যখন ভিতরে থাকে তখন সে কেমন দেখায় এবং যখন সে বাইরে বের হয় তখন তার অবস্থাটা কেমন হয়। তাহলে একটা নিডোসাইট এখানে কি হচ্ছে দেখো, এই নিডোসাইটটা এই যে গঠনটা, এটা ভিতরে এই যে এরকম একটা পুরো গঠন, এটা হচ্ছে একটা নিডোসাইট। এখন এই নিডোসাইটের গঠনের মধ্যে এটা ভিতরে আছে, আর যখন এটা বাইরে বের হয় তখন সে শিকার করে। এখন এর মধ্যে তুমি একটু যদি জাস্ট চিন্তা করো, এখানে একটা বড় কাটার মতো থাকে, এই কাটাটাকে বলা হয় কি? নিডোসিল। এটাকে বলা হয় নিডোসিল, ঠিক আছে, একটা কাটার মতো। আচ্ছা, এখানে একটা ঢাকনা থাকে, দেখছো, এটাকে ঢেকে রাখে। একটা কি থাকে? ঢাকনা থাকে। এই ঢাকনাটাকে বলা হয় অপারকুলাম। কি বলা হয়? অপারকুলাম। ওকে, এই ঢাকনাটাকে বলা হয় অপারকুলাম। এই অপারকুলামের পরে এই দিক থেকে তোমার একটা অংশ থাকে, এইটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে শ্যাফট। এই যে গোড়াটা, এই গোড়াটাকে আমরা কি বলবো? এই গোড়াটাকে আমরা বলে থাকি শ্যাফট। ওকে, তাহলে আমরা এটা একটু ছবিটা একটু এঁকে তারপরে আমরা গঠনটা বুঝি, তাহলে আমাদের জন্য হয়তো আরেকটু ইজি মনে হবে, ঠিক আছে, আরেকটু ইজি মনে হবে। তো দেখো, এখানে আমরা একটা ধাপে ধাপে ছবিটা আঁকি, সিম্পল। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং এটা আমাদের দরকার। তো দেখো, এই যে এই জায়গাটায় তোমাদের কি আছে? এইখান থেকে তোমার এই যে পার্ট, দেখো এই জায়গায় এইটা হচ্ছে একটা কাটার মতো পার্ট। তাহলে এই কাটার মতো অংশটাকে আমরা বলবো কি? নিডোসিল। তাহলে এই কাটার মতো অংশকে কি বলা হয় বলো তো? নিডোসিল। আচ্ছা, নিডোসিল বলবো। এরপরে এইখানে একটা ঢাকনার মতো এরকম থাকে, একটা ঢাকনার পার্টের মতো থাকে, এই ঢাকনাটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? অপারকুলাম। অপারকুলাম। আচ্ছা, তারপরে ওর এখানে এটাকে আমরা একটু বাইরের দিক থেকে দেখাই। তাহলে অপারকুলাম তো দেখলা, এটা হচ্ছে ঢাকনাটা, এরকম ঢাকনাটাকে আমি একটু এভাবে দেখাই, এই যে এটা হচ্ছে অপারকুলাম ঢাকনা। তো এখন এই জায়গা থেকে আমরা একটা গোড়া দেখব, এই গোড়াটা এভাবে উঠছে। তো এই গোড়ার থেকে আমরা একটা সূত্রক বের হয়ে যাবে, এখান থেকে ধরো ওর একটা সূত্র। এই হচ্ছে অবস্থা। এখন আমরা যদি একটু খেয়াল করি ভাইয়া, এই জায়গাটায় এই গোড়াটাকে আমরা বলে থাকি বাট। এই গোড়াটাকে আমরা কি বলে থাকি? বাট। আর এই গোড়ায় কি থাকে জানো? এই গোড়ায় হচ্ছে এরকম বড় বড় তিনটা কাটা থাকে। এই কাটাগুলোকে আমরা বলে থাকি বার্ব। কি বলবো? এই কাটাগুলোকে আমরা বলে থাকি বার্ব। আচ্ছা, তাহলে এই বড় বড় এই কাটাগুলোকে বলে থাকি বার্ব। আর এইদিকে যদি আরেকটা জিনিস আমরা একটু দেখি, তাহলে এইখানে এই বার্ব, তারপরে এটা তো বাটের কথা তো আমরা এখানে বললামই। তারপরে এই জায়গার উপরে আরো ছোট 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 কয়েকটা ইয়ে থাকে, এইটা এরকম ছোট ছোট কাটা থাকে, এদেরকে বলা হয় বারবিউল। কি বলা হয়? বারবিউল। ওকে, তাহলে এদেরকে বলা হয় বারবিউল। তাহলে বড় কাটা, তিনটা বড় কাটা থাকে। বার্ব কয়টা থাকে? বার্ব হচ্ছে তিনটা থাকে। তাহলে এই যে তিনটা বড় কাটা, এটাকে বলা হয় বার্ব। আর ছোট ছোট কাটাগুলোকে বলা হয় বারবিউল। ছোট ছোট কাটাগুলোকে কি বলা হয়? বারবিউল। আচ্ছা, ফাইন। এবার আসো, এই জায়গায় আমরা যদি একটু বলি, তাহলে এখান থেকে দেখো যে এই জায়গায় একটা থলির মতো অংশ থাকে। এই থলির মতো অংশটাকে বলা হয় নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট। কি বলা হয় এটাকে বলো তো? নেমাটোসিস্ট। তাহলে এই থলির মতো অংশটাকে বলা হয় নেমাটোসিস্ট, যেটার ভিতরে এই জিনিসটা ঢুকানো থাকে। তো যখন ওর বের করার সময় হবে, যখন একটা শিকার করতে, এই নিডোসাইটের কাজ কি আমরা যেটা শিখতেছি, এই নিডোসাইটের গঠন, এই নিডোসাইটের কাজ কি জানো? এই নিডোসাইটের কাজই হচ্ছে ভাইয়া, এই নিডোসাইটের কাজ কি? নিডোসাইটের কাজ হচ্ছে শিকার করা, শিকার করতে সহায়তা করবে, একটা কিছুকে পেঁচায়ে শিকার করবে।
আচ্ছা, তো এখন এখানে আমাকে যেটা বলতেছে দেখো যে এই থলির মতো অংশটাকে নেমাটোসিস্ট, আর এর ভিতরে যে তরলটা থাকে, বা আমরা এটাকে একটু অন্য কালার করে দেই, এই জায়গায় যে তরলগুলো থাকে এই তরলটাকে, একটা বিষাক্ত তরল থাকে। কেন এই বিষাক্ত তরলটা যেন সে ওর ভিতরে ওই শিকারের ভিতরে ঢুকায় দিতে পারে, এবং ওই তরলটা ঢুকালে কি হবে, ওই শিকারটা প্যারালাইজড হয়ে যাবে, সে কাজ করতে পারবে না, নড়তে পারবে না, তখন তাকে ইজিলি নিয়ে নেওয়া যাবে। সো আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে দেখো এই যে এখানে যে বিষাক্ত তরলটা এখানে আছে, এই তরলটাকে আমরা বলে থাকি কি, এই তরলটাকে আমরা বলে থাকি হিপনোটক্সিন। কি বলবো? হিপনোটক্সিন। এখন কথা হচ্ছে ভাইয়া, এই হিপনোটক্সিনের কি দিয়ে তৈরি? এটা হচ্ছে প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি। তাহলে এটা কি দিয়ে তৈরি? প্রোটিন প্লাস ফেনল দিয়ে তৈরি। তাহলে আমরা যদি বলি এখানে যে বিষাক্ত পদার্থটা থাকে এটা কি দিয়ে তৈরি? প্রোটিন প্লাস ফেনল দিয়ে এই বিষাক্ত পদার্থটা তৈরি। ওকে ভাইয়া, তাহলে আমরা মোটামুটি এই হিপনোটক্সিন, তারপরে এখানে বারবিউল, এখানে একটা কাটার মতো অংশ নিডোসিল। এই নিডোসিলটা কিসের মতো কাজ করে জানো? ট্রিগারের মতো কাজ করে। কিসের মতো? ট্রিগারের মতো, বন্দুকের ট্রিগার। মানে এইখানে যখন শিকারটা স্পর্শ করবে তখনই ওর ভিতর থেকে সূত্রকটা বের হবে। এই যে সূত্রকটাকে তুমি এখানে দেখতে পাইতেছো, এই সূত্রকটা সাথে সাথে বের হয়ে যাবে সুতার মতো। এটা নর্মালি ভিতরে ঢুকানো থাকে, বাট এটা বাইরে বের হয়ে যাবে। ওকে, সো এই নিডোসিলটা হচ্ছে বন্দুকের যে ট্রিগারের মতো, ট্রিগার চাপলে যেমন হচ্ছে বুলেট বের হয়, ওর এখানে চাপ মানে টাচ করলে হচ্ছে এটা বের হয়। আচ্ছা, এরপরে এইখানে তো ঢাকনা আছে অপারকুলাম। ওকে ফাইন ভাইয়া, অপারকুলাম ঢাকনা আছে। এই ব্যাপারগুলো বা বারবিউল, বার্বের কথা বললাম, বার্ব 3টা আছে, নেমাটোসিস্ট আছে, হিপনোটক্সিন আছে। সো আমরা মোটামুটি এখানে একটা পেঁচানো জিনিস থাকে। কি থাকে এখানে বলো তো? একটা পেঁচানো পার্ট থাকে। এই পেঁচানো অংশটাকে বলা হয় ল্যাসো। এই পেঁচানো অংশটাকে কি বলা হয়? ল্যাসো। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? ল্যাসো বলবো। আচ্ছা, তাহলে এই পেঁচানো অংশটাকে আমরা কি বলবো? ল্যাসো বলে থাকি। ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে। সো এখন যারা এইচএসসি 24 ব্যাচের আসো তারা এটা করতে পারো। তাহলে তোমাদের কিন্তু আমাদের এই ক্লাসগুলো তোমরা করলে তোমাদের একটা রিভিশন হয়ে যাবে, হাইড্রার পুরো গঠনের উপরে তোমাদের একটা কনসেপ্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা, তো এইটা একটা ব্যাপার। আর আমাদের সাইকেল 2তে কিন্তু আমরা পরিপাক, রক্ত সংবহন, এই ধরনের চ্যাপ্টারগুলো আমরা পড়াবো, এবং যেগুলোর অনেক সুন্দর করে কনসেপচুয়ালভাবে এগুলো সব প্রেজেন্টেড হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে দেখি যে ভাই আমার এখানে কি বলছে। যে নিডোসাইটের প্রকারভেদ, অর্থাৎ আমি যদি এখানে বলি যে নিডোসাইটের প্রকারভেদটা কেমন হবে, দেখো নিডোসাইটের প্রকারভেদে আমরা আসি। এই নিডোসাইটের প্রকারভেদ আমরা বলা হয় যে নিডারিয়া পর্বে কয় রকমের নিডোসাইট আছে? নিডারিয়া পর্বে 23 ধরনের। কয় ধরনের? 23 ধরনের। ওরে বাবারে, অনেক বেশি, তাই না? 23 ধরনের নিডোসাইট আছে। তবে হাইড্রাতে নিডোসাইট আমরা পাই কত ধরনের? বা এই যে নিডোসাইট বা নেমাটোসিস্ট, এই যে গঠনটা, এটা হাইড্রার মধ্যে আমরা 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের পেয়ে থাকি, তাই না? 4 ধরনের পেয়ে থাকি। ওকে, এবার আসি। ঠিক আছে ভাইয়া, 4 ধরনের পেয়ে থাকি, কথা আপনার এটা বুঝলাম। এখন আসি আমরা টাইপগুলোর মধ্যে। এখানে ছবিগুলো সুন্দরভাবে দেওয়া আছে। সো আমরা যদি প্রথমটার নামটা কি? প্রথমের নামটা হচ্ছে ভাইয়া স্টেনোটিল। কি বলা হয় এটাকে বলো তো? স্টেনোটিল। ঠিক আছে, স্টেনোটিল বা বাংলায় একটা নাম বলা হয় পেনিট্রেন্ট। তাহলে স্টেনোটিল বা পেনিট্রেন্ট, অর্থাৎ এইখান থেকে যেটা বের হয় সেটা কি করবে? এটার এখানে বিধে দিবে। ঠিক আছে, ওর ভিতরে বিষাক্ত পদার্থ থাকবে। তাহলে ওর ভিতরে কি থাকবে? এই স্টেনোটিলের ব্যাপার হচ্ছে যে এখানে বিষাক্ত পদার্থ সে ভিতরে প্রবেশ করায় দিবে, ভিতরে প্রবেশ।
তাহলে এই স্টেনোটিল বা পেনিট্রেন্টের মধ্যে যেটা আমাকে এখানে বলা হচ্ছে যে এটা কি কাজ করবে, এটা বিষাক্ত পদার্থ ভিতরে প্রবেশ করায় দিবে, সো দ্যাট ওই যে শিকারটা, ওই শিকারটা তখন এখানে প্যারালাইজড হয়ে যাবে, ওর কোনো কাজ করতে পারবে না। আচ্ছা, এরপরে এখানে দেখো এই 2 নাম্বার ছবিটা, মানে এই ছবিটাতে দেখো, এটা দেখো একটু পেঁচানো, দেখছো ওর যে সূত্রকটা এরকম পেঁচানো থাকে, অর্থাৎ এই যে নেমাটোসিস্টের ওর সূত্রকটা এইরকম করে, দেখো ওর সূত্রকটা কেমন এইরকম করে আছে, এই পেঁচানো না, তাহলে এটা পেঁচানো, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি, এই গঠনটাকে আমরা বলি ভলভেন্ট, এই গঠনটাকে কি বলি, ভলভেন্ট। তাহলে ভলভেন্টে হচ্ছে সূত্রক স্ক্রুয়ের মতো পেঁচানো থাকে, তাহলে ভলভেন্টের ক্ষেত্রে কি হবে ভাইয়া, ওর যে সূত্রকটা থাকে সূত্রক স্ক্রুয়ের মতো পেঁচানো, কিসের মতো পেঁচানো, স্ক্রুয়ের মতো পেঁচানো। তাহলে ওর সূত্রকটাই ভলভেন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওর সূত্রক স্ক্রুয়ের মতো পেঁচানো থাকে, এই যে এরকম করে পেঁচানো থাকে, তাহলে এইটা হচ্ছে ভলভেন্টের মধ্যে ইম্পর্টেন্ট পার্ট। আর নাম্বার সি, এই জায়গাটার মধ্যে দেখো এখানে আমার যে এর গঠনের মধ্যে দেখো এখানে কাটা 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 অংশ আছে, তো এই কাটার মতো যে অংশটা দেখা যায়, এই কাটার মতো এখানে এটাকে আমরা বলি কি, এই জায়গাটাকে এটাকে আমরা বলি স্ট্রেপ্টোলিন, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, কি বলবো, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট। তাহলে এখন তোমরা দেখো এই জায়গাটুকু, এই জায়গাটুকু তোমরা একটু দেখো যে ভাইয়া এই যে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট, এদের মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি, এই যে দেখো এটাতে একটু কাটা কাটা আছে, দেখছো এটাতে কিন্তু স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট একটু কাটা যুক্ত থাকে, সো যখনই আমি কোনো ওই সূত্রকের মধ্যে আমরা একটা কাটা কাটা অংশ পাবো, এটাকে আমরা বলতেছি স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট। সো স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্টে আমরা যেটা বলি যে কাটা যুক্ত, কি যুক্ত, কাটা যুক্ত সূত্রক। তাহলে সে কি করবে চিন্তা করো, এই স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট ওই জিনিসটাকে পেঁচাবে, পেঁচায়ে ওই মানে ধরবে, ধরে ওইটাকে কাটা দিয়ে বিদ্ধ করে ফেলবে, তারপর ওইটাকে ভিতরে নিতে পারবে, মানে কাটা দিয়ে সে আটকাতে পারবে। ওকে, তো এই স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট একটা কাটাযুক্ত সূত্রক, যার মাধ্যমে সে একটা কিছুকে পেঁচায়ে ওটাকে নিয়ে নিতে পারবে। এখন স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, এই স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্টের অপর নামটা কি, এটাকে আমরা বলি হচ্ছে হলোট্রাইকাস আইসোরাইজা, হলোট্রাইকাস আইসোরাইজা। তাহলে এটাকে আমরা কি বলবো বলতো, হলোট্রাইকাস আইসোরাইজা, কি বলা হয় এটাকে, হলোট্রাইকাস আইসোরাইজা। আর যদি এই স্টেরিওলিন, এই যে নিচের ছবিটাতে দেখো এইটাতে কোনো কাটা নাই, দেখছো ওর এখানে কোনো কাটা নাই, তাহলে এই যে এইটাকে বলা হয় স্টেরিওলিন গ্লুটিনেন্ট, এটাকে কি বলা হয়, স্টেরিওলিন গ্লুটিনেন্ট। ওকে, স্টেরিওলিন গ্লুটিনেন্ট। তাহলে এই যে স্টেরিওলিন গ্লুটিনেন্ট, এই স্টেরিওলিন গ্লুটিনেন্টের কোনো কাটা থাকে না, তার মানে সে যেটা করে কাটাবিহীন, সে কেমন, কাটাবিহীন। এখন এই কাটাবিহীন যে সূত্রক, তুমি দেখো স্টেরিওলিন গ্লুটিনেন্ট কাটাবিহীন, তাহলে ও তো ভাইয়া কোনো কাটা নাই, ও কিভাবে শিকারটাকে ধরে, ও শিকারটাকে হচ্ছে যে আঠালো রস ক্ষরণ করে, সে কি করে, সে হচ্ছে আঠালো রস ক্ষরণ করবে, আঠালো রস ক্ষরণ করে। সে কি করবে, আঠালো রস ক্ষরণ করবে, যেই আঠালো রস ক্ষরণ করে সে এটাকে আটকায় ফেলতে পারবে, সে কি করতে পারবে, এটাকে আটকায় নিতে পারবে। ওকে, সো দিস আর দ্য পার্টস। তাহলে আমরা এখানে টোটালি দেখলাম হচ্ছে যে স্টেনোটিল বা পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এই স্টেরিওলিন গ্লুটিনেন্টের ব্যাপারে একটা ইনফরমেশন তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস। তাহলে এই স্টেরিওলিন গ্লুটিনেন্টটা কেমন, এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা কেমন, এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা মনে রাখবা, স্টেরিওলিন গ্লুটিনেন্টটা কেমন, ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। আর এই যে স্টেনোটিল বা পেনিট্রেন্ট, এটা হচ্ছে বৃহত্তম নেমাটোসিস্ট, এটা কি, বৃহত্তম নেমাটোসিস্ট।
আচ্ছা, তো এই কথাটা আমাদের অনেক সময় বলা হয়, সো এটা আমাদের জানা লাগবে, এমসিকিউ হিসেবে এটা আসে। আর স্টেরিওলিন গ্লুটিনেন্টের অপর একটা নাম হচ্ছে কি জানো? এই স্টেরিওলিন গ্লুটিনেন্টের অপর নাম হচ্ছে আইসোট্রাইকাস, আইসোট্রাইকাস অ্যাট্রাইকাস আইসোরাইজা, অ্যাট্রাইকাস আইসোরাইজা। ঠিক আছে, অ্যাট্রাইকাস আইসোরাইজা। তাহলে এই ব্যাপারটা আমাকে জানতে হবে। ক্লিয়ার কিনা দেখি তো, এতটুকু বলো তো। তাহলে আমাদের এই নামগুলো এমসিকিউতেও আমাদের জন্য ইম্পর্টেন্ট এবং পরবর্তীতেও আমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। বলো। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। এবার আসো, তাহলে এরপরে আমরা যদি একটু খেয়াল করি ভাইয়া, এই জায়গা থেকে আমাদের কি লাগবে? এই জায়গা থেকে আমাদের এবার সূত্রক নিক্ষেপের কৌশলটার মধ্যে তুমি একটু চিন্তা করো যে অ্যাকচুয়ালি এই সূত্রকটা কিভাবে নিক্ষেপিত হয়, এই পয়েন্টটা আমাদের জন্য দরকার। তো আমরা যদি একটু দেখি যে ওর সূত্রক নিক্ষেপের মধ্যে এইখানে হচ্ছে ওর কোর্সিকা আছে, তাহলে কোর্সিকা, এই কোর্সিকাগুলো কখন সে এই কোর্সিকার ভিতরে দেখো এই যে নিডোসাইট আছে, এই কোর্সিকার এপিডার্মিসে কি আছে? এগুলো হচ্ছে নিডোসাইট। কি আছে? এইটা হচ্ছে একটা নিডোসাইট, এরকম অসংখ্য নিডোসাইট ওর মধ্যে দেখা যায়। তো এই নিডোসাইটগুলা কিভাবে পেঁচায়ে এই যে দেখো একটা শিকারকে ধরে ফেলছে, দেখছো? তাহলে যেটা হয় যে সূত্রক নিক্ষেপের সময় আমার নিডোসাইটটা বের হয়, নিডোসাইট থেকে সুতাটা বের হয়, এই যে দেখো সুতাটা বের হয়েছে, বের হয়ে এইটাকে পেঁচায়ে ওর ভিতরে নিয়ে নিবে। ব্যাপারটা একদমই সহজ। এখন যেই ব্যাপারটা এখানে আমাদের কৌশলটা, সেটা হচ্ছে যখনই একটা শিকারের সাথে তার সংস্পর্শ, শিকার এর সংস্পর্শ যখন আসে, তখন তোমার এখানে কি হয় জানো? যখন সে একটা শিকারের সংস্পর্শে আসে, এই শিকারের সংস্পর্শে আসলে তারপরে তার মধ্যে যে ঘটনাটা ঘটে, এখানে তুমি একটু খেয়াল করো, এটা মানে শিকারের সাথে টাচে আসলো, শিকারের সাথে টাচে আসার পরপর খেয়াল করো, এখানে শিকারের সাথে সে টাচে আসার পরপর ওর থেকে একটা রাসায়নিক পদার্থ বের হয়, যেটা এই রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থ বের হয়। এই রাসায়নিক পদার্থটা কি করে ভাইয়া যা বলতো? এই রাসায়নিক পদার্থটা হচ্ছে যে এইখান থেকে তারপরে সে এই যে মানে ওর যে নিডোসাইটের প্রাচীরের পানি ভেদ্যতা বাড়ায় দেয়। তাহলে সে কি করে? ওর প্রাচীরের পানি ভেদ্যতা বাড়ায় দেয়, প্রাচীরের পানি ভেদ্যতা বাড়ায় দিবে। ওকে, সো ওর ভিতরের প্রাচীরের পানি ভেদ্যতা কি হবে? বেড়ে যাবে। তার মানে বেশি বেশি পানি তখন এখানে প্রবেশ করবে। অর্থাৎ ব্যাপারটা এরকম, দেখো এইটা হচ্ছে ওর হাইড্রার যে পার্টটা। ওকে, সো এই প্রাচীর দিয়ে যদি অনেক বেশি পানি প্রবেশ করে, দেখো এখান থেকে পানি অনেক বেশি প্রবেশ করলো, সো প্রাচীরের পানি ভেদ্যতা বেড়ে গেলে তখন কি হবে? হাইড্রোস্ট্যাটিক চাপ। কোনটা বেড়ে যাবে? হাইড্রোস্ট্যাটিক চাপ, হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যাবে। ঠিক আছে, হাইড্রোস্ট্যাটিক চাপ, পানি এরকম ঢুকলে হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যাবে। হাইড্রোস্ট্যাটিক চাপ, ওর ভিতরের চাপটা যখন বেড়ে যাবে, তখন ও কি করবে? ও হচ্ছে বাইরে নিক্ষেপ করে দিবে। ও কি করে দিবে? ও বাইরে এই সূত্রকটাকে বের করে দিবে, কারণ ওর ভিতরে তো পানির চাপ অনেক বেশি। তখন সে কি করবে? এটাকে জোর করে ঠেলে বাইরে বের করে দিবে। তখন সূত্রকটা বাইরে এসে যায়, সূত্রক বাইরে চলে আসে। ওকে, তাহলে এটা দেখো, তাহলে ওর ভিতরে হাইড্রোস্ট্যাটিক পানি অনেক প্রবেশ করলে তখন হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায়, বেড়ে গেলে তখন পানিগুলোকে ঠেলতে থাকে, ঠেলে সূত্রকটাকে বাইরে বের করে দেয়। আর সূত্রক যখন বাইরে বের করে ফেলে, তখন হচ্ছে যে সে কি করে? এই সূত্রকটা দিয়ে এমনি পেঁচায়, কোনো একটা শিকারকে পেঁচাবে, পেঁচায় ধরে ওর ভিতরে মুখ দিয়ে ঢুকায় ফেলবে। এইটাই হচ্ছে ওর বেসিক কৌশল। এটা কি? ওর বেসিক কৌশল। ওকে, আচ্ছা,
তাহলে আমরা ভাইয়া মোটামুটি এইটুকু আমরা শিখে ফেললাম, তাই না? এতটুকু কি কোনো সমস্যা আছে বলো? আচ্ছা, এবার আসি আমরা ওর, দেখো এইখান থেকে ওর গ্যাস্ট্রোডার্মিস, ওর কিসের কোষ, মানে অন্তত্বকের যে কোষগুলো আছে। সো যেটা আমাকে মনে রাখতে হয় যে হাইড্রার তো আমরা বলেছি হাইড্রার বাইরের ত্বক আছে, ভিতরের ত্বক আছে, তাই না? হাইড্রার দুইটা ত্বক আছে। সো ভিতরের ত্বকে যেটা আমরা বলতেছি হচ্ছে ওর অন্তত্বক। তাহলে এই অন্তত্বকে এখানে তুমি একটু খেয়াল করো, এই অন্তত্বকের মধ্যে কি কি আসবে। তাহলে অন্তত্বকের কোষগুলোর মধ্যে আমাদের যেটা থাকে এইখানে দেখো, আচ্ছা এখানে একটু খেয়াল করো, ওর অন্তত্বক মানে অন্তত্বকেও সেম জিনিসগুলো থাকবে যেটা আমরা ইয়ের মধ্যে আঁকছিলাম। ধরো এইটা হচ্ছে মেসোগ্লিয়া, এই পাশে হচ্ছে যে অন্তত্বক, এই পাশে ছিল হচ্ছে বহিত্বক মানে এপিডার্মিস। এপিডার্মিসে কি কি কোষ থাকে আমরা দেখছি, তো এপিডার্মিসের মতোই কোষগুলো থাকবে এন্ডোডার্ম এই গ্যাস্ট্রোডার্মিসে, তবে একটু ডিফারেন্ট। তাহলে এইখানে দেখো এইটা হচ্ছে যে ওর গ্যাস্ট্রোডার্মিস ভিতরের দিকে থাকে। তাহলে এই জায়গায় কি কি থাকে আমরা এটা একটু দেখি, তাহলে আমাদের জন্য ইজি হবে। দেখো ওর গ্যাস্ট্রোডার্মিসে, ওর গ্যাস্ট্রোডার্মিস কি কোষ? গ্যাস্ট্রোডার্মিস কোষ। এই গ্যাস্ট্রোডার্মিস কোষের মধ্যে আমরা এখানে কি পাবো? আমরা এখানে পাবো হচ্ছে যে দেখো এরকমই কোষগুলা থাকবে, ওর ভিতরেও এরকম কোষ থাকে। এরপরে এখানেও তার ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে, এই জায়গাতেও তার কি থাকবে? ইন্টারস্টিশিয়াল, গোল গোল ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে, তাই না? এই ইন্টারস্টিশিয়াল কোষ থাকবে। আচ্ছা এইখানে কি থাকবে? একটা সংবেদী কোষ থাকবে। এখানে কি থাকবে? একটা সংবেদী কোষ থাকবে। এরপরে এইদিকে তোমার কি থাকবে? এইদিকে তার কিন্তু কোনো নিডোসাইট এইসব কিছু থাকবে না। খেয়াল রাখবা গ্যাস্ট্রোডার্মিসে তার এপিডার্মিসের মতো সবই আছে, তবে নিডোসাইট এবং জনন কোষ নেই। তাহলে ওর সব আছে তবে নিডোসাইট ও জনন কোষ নেই, নিডোসাইট ও জনন কোষ নেই। এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমার এখানে কি বলছে? নিডোসাইট ও জনন কোষ এই গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। এখন গ্যাস্ট্রোডার্মিসে তাহলে ভাইয়া এগুলো কি কি কোষ আছে চলো একটু দেখি। এটা কি? এখানে ধরো যে কোষগুলা থাকবে এগুলা এরকম করে আছে, এগুলাকে বলা হয় হচ্ছে পেশি আবরণী অথবা পুষ্টি কোষ। এখানে কি হয় ভাইয়া? পরিপাক হয়, পুষ্টি কোষ। এখানে খাদ্যের পরিপাক হয়। আচ্ছা ভালো কথা। তারপরে এইগুলা তো আবারও ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, তাই না? এই ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হয়, বিভাজিত হলে ওরা যে কোনো কোষে পরিণত হতে পারে। দ্যাট মিন্স ইন্টারস্টিশিয়াল কোষগুলো বিভাজিত হলে ওরা নতুন নতুন বিভিন্ন রকমের কোষ তারা তৈরি করতে পারে। তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ গেল। এরপরে তোমার এখানে কি আছে? এইদিকে দেখো হচ্ছে যে এই যে পার্টটা, এটা হচ্ছে একটা সংবেদী কোষ। এটা কি? এটা হচ্ছে সংবেদী কোষ। এই সংবেদী কোষ কি করে বলো তো? সংবেদী কোষ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে। এটা কি করে? উদ্দীপনা গ্রহণ। তাহলে এই সংবেদী কোষের কাজ হচ্ছে ভাইয়া উদ্দীপনা গ্রহণ করবে। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে উদ্দীপনা গ্রহণ করা। তাহলে এই পয়েন্টটাই আমাদের জন্য দরকার, তাই না? এই পয়েন্টটাই আমাদের জন্য দরকার যে ও কি করে? উদ্দীপনা গ্রহণ করে। আচ্ছা ভালো কথা। এরপরে তোমার এইখান থেকে বা সে উদ্দীপনা, গ্যাস্ট্রোডার্মিসটা কি? ভিতরের দিকে থাকে, তার ভিতরের দিকে, তার মানে বিভিন্ন খাবারটা কেমন, স্বাদ গ্রহণ, এইগুলা হচ্ছে সংবেদী কোষ করে। আর এইদিকে তার বাইরের দিকে তোমার কি থাকে? তার এইদিকে তোমার স্নায়ু কোষ থাকে, তাই না? এই পাশে হচ্ছে যে ধরো তার স্নায়ু কোষটা থাকবে, এই দিক থেকে তার এই যে এখানে না নিচে, এই যে দেখো এইদিকে তার কি থাকবে? তলের দিকে স্নায়ু কোষ থাকবে। কি থাকবে? স্নায়ু কোষ। তাহলে স্নায়ু কোষ কি করে? আবারও বলতেছি, সংবেদী কোষ উদ্দীপনা গ্রহণ করে, আর এই উদ্দীপনাটাকে সারা দেহে পৌঁছায় দেয় কে? এই যে স্নায়ু কোষ। স্নায়ু কোষ কি করে? সারা দেহে উদ্দীপনাটা পৌঁছায় দেয়।
এছাড়াও তার এই জায়গায় কি থাকে, এই পুষ্টিকোষের এই জায়গাগুলোতে গ্রন্থিকোষ, এগুলো কি থাকে এখানে, তার বিশেষ ধরনের গ্রন্থিকোষ থাকে। কি কোষ? গ্রন্থিকোষ থাকে, গ্রন্থিকোষ থাকে। তাহলে এই জায়গাটায় তার কি থাকবে বলো তো? এই জায়গায় তার গ্রন্থিকোষ থাকে। আচ্ছা, ওকে, তাহলে এখানে তার কি কি আছে বলো। তাহলে এই জায়গায় আমরা দেখলাম গ্যাস্ট্রোডার্মিসে মোট কয় ধরনের কোষ? গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ। কয় ধরনের কোষ? 5 ধরনের কোষ হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে, মনে থাকবে? ওকে, ওকে, ক্লিয়ার? ওকে, এবার আসো। তাহলে এখানে এখানে আমাদের জন্য এরপরে কি দরকার, আমরা একটু তোমাদের এতটুকু বুঝতে প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও, ঠিক আছে? যে ভাইয়া এতটুকুর মধ্যে আমাদের কিছু। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো একটু দেখে যাবা যে ভাইয়া আমার কোন ধরনের কোষ কি কাজ করে। এখন গ্রন্থিকোষের এই জায়গায় কাজটা কি, গ্রন্থিকোষের কাজটা কি, এগুলো আমাদের একটু জানতে হবে। তো আমরা একটু যদি দেখি এখানে গ্রন্থিকোষের কাজ কি ভাইয়া, সিম্পল কাজ। গ্রন্থিকোষের কাজ হচ্ছে যে ও বিভিন্ন এনজাইম ক্ষরণ করে। গ্রন্থিকোষ এগুলো আমরা জানবো আস্তে আস্তে, তার আগে একটু তোমাদের এখানে বলে নেই যে পুষ্টিকোষ যেটা থাকে, যেটা পরিপাকে সহায়তা করে, এই পুষ্টিকোষ কয় রকমের? এই পুষ্টিকোষ হচ্ছে 2 রকমের পুষ্টিকোষ থাকে। কয় রকমের? 2 রকমের পুষ্টিকোষ থাকে। তো এই পুষ্টিকোষের মধ্যে আমরা যেটা খেয়াল করি, দেখো পুষ্টিকোষের মধ্যে এখানে কি আছে। পুষ্টিকোষের মধ্যে এখানে আমাদের 2টা পার্ট, একটাকে আমরা বলি হচ্ছে যে ফ্লাজেলীয় কোষ, ফ্লাজেলীয় কোষ, ঠিক আছে? একটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ আর একটা হচ্ছে ক্ষণপদীয় কোষ, ক্ষণপদীয় কোষ, ঠিক আছে? ফ্লাজেলীয় কোষ আর ক্ষণপদীয় কোষ। তো ফ্লাজেলীয় কোষে ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা দিয়ে সে চলাচল করে, এরকম নড়াচড়া করে, এই কাজগুলো হয়ে থাকে। তাহলে এইগুলো হচ্ছে তোমার এই টোটাল জিনিসটা হচ্ছে পুষ্টিকোষের মধ্যে। কিসের মধ্যে? পুষ্টিকোষের মধ্যে। আচ্ছা, এরপরে যদি আমরা বলি পুষ্টিকোষের বাইরে বা পুষ্টিকোষ ছাড়া আর কি কি কোষ আসছে, যে ভাইয়া গ্রন্থিকোষ যেমন। তো গ্রন্থিকোষের কি কাজ ভাইয়া? গ্রন্থিকোষের মধ্যে হচ্ছে 2 ধরনের, একজন হচ্ছে যে এনজাইম ক্ষরণ করে, একজন কি করে? এনজাইম ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ। আরেকটা হচ্ছে যে ভাইয়া আমাদের এখানে কি করে? এনজাইম ক্ষরণের পাশাপাশি সে আরেকটা যে কাজটা করে, মিউকাস ক্ষরণ করে। তাহলে এই গ্রন্থিকোষের 2 রকমের, একটা হচ্ছে যে ভাইয়া এনজাইম ক্ষরণ করে, আরেকটা হচ্ছে মিউকাস ক্ষরণ করে। তো যখন আমরা বলছি, খেয়াল করো এই জায়গায় যে এনজাইম ক্ষরণ, তো এনজাইম ক্ষরণটা ও কি এনজাইম কেন ক্ষরণ করে? ওর পরিপাকের জন্য, খাদ্যগুলোকে ভাঙবে, বড় থেকে আস্তে আস্তে ছোট করবে। সো এই খাদ্য ভাঙনে সহায়তা করে, ঠিক আছে? খাদ্য ভাঙনে সহায়তা করে। এবং মিউকাস ক্ষরণ যেটাকে আমরা বলতেছি, সো মিউকাস ক্ষরণের মধ্যে হচ্ছে যে সে মিউকাস বা পিচ্ছিল জাতীয় পদার্থ ক্ষরণ করে, পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে, ঠিক আছে? মিউকাস ক্ষরণ করে এবং পিচ্ছিল পদার্থ, মিউকাসটা কি করে? এটা হচ্ছে পিচ্ছিল পদার্থ, যেটা খাবারটাকে একটু পিচ্ছিল করে দেয়, এই কাজগুলো করে থাকে। ওকে, তাহলে মোটামুটি আমাদের এতটুকু হয়ে গেল, তাই না? এতটুকু আমাদের হয়ে গেল। আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি তোমাদের এই জায়গাটুকু একটু জানা লাগবে, এগুলাই তোমাদের বেশি আসে। ওকে, ওকে, এবার আসো যে ভাইয়া এই যে কি অ্যাকচুয়ালি, এই যে এটার পরে আমরা গ্যাস্ট্রোডার্মিস ভিতরের জিনিসটা তো পড়লাম, এখন আমাদেরকে একটু জানতে হবে হোয়াট ইজ মেসোগ্লিয়া। তো মেসোগ্লিয়াটা কি? আসলে মেসোগ্লিয়াটা কি? তো মেসোগ্লিয়া হচ্ছে ভাই আমার এই যে 2টা, বাইরে হচ্ছে আপনার এপিডার্মিস, ওর বাইরে হচ্ছে এপিডার্মিস, আর ভিতরে হচ্ছে কি? ভিতরে হচ্ছে
ভিতরে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, তাহলে বাইরে হচ্ছে এপিডার্মিস, ভিতরে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। আর এই দুইটার মাঝামাঝি জায়গায় আমার কি আছে, এই দুইটার মাঝামাঝি জায়গায় আছে হচ্ছে আমাদের এই জায়গাতে থাকে মেসোগ্লিয়া। কি থাকে? মেসোগ্লিয়া। আচ্ছা, তো এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, মাঝখানের পার্টটাকে আমরা বলে থাকি মেসোগ্লিয়া। কি বলে থাকি? মেসোগ্লিয়া। এখন এই মেসোগ্লিয়ার মধ্যে আমরা কি কি জানবো? দেখো, এই মেসোগ্লিয়াটা কেমন? এটা হচ্ছে একটা জেলির মতো পদার্থ থাকে, এটা জেলির মতো এবং হচ্ছে যে এটা স্থিতিস্থাপক, দ্যাট মিনস স্থিতিস্থাপক ব্যাপারটা তোমরা বুঝো যে একটা জিনিস এটাকে এক্সটেন্ড করলে এটা আবার আগের জায়গায় ব্যাক করতে পারে। সো স্থিতিস্থাপক। এবং তোমার জন্য আরেকটা যেটা ইম্পর্টেন্ট, স্থিতিস্থাপক, তাহলে ফার্স্টে হচ্ছে জেলির মতো, সেকেন্ডলি হচ্ছে স্থিতিস্থাপক এবং অকোষীয়। এখানে কোনো ধরনের কোষ থাকে না, তাহলে আমাকে এই পয়েন্টটাও মনে রাখতে হবে যে এটা কি, এটা হচ্ছে অকোষীয়। এটা কেমন? এটা অকোষীয় ধরনের অকোষীয় ব্যাপারটা এখানে থাকে। সো দিজ আর দ্য পার্টস, যে আমার ভাই এটা জেলির মতো, স্থিতিস্থাপক এবং হচ্ছে ভাই এটা অকোষীয় থাকে। তাহলে এইগুলো আমরা একটু পড়বো যে মেসোগ্লিয়ার পার্টটা কি। অনেক জায়গায় এরকম মেসোগ্লিয়ার আমরা পড়ে থাকি, ওর থিকনেস হচ্ছে 0.1 মাইক্রোমিটার। তাহলে ওর পুরুত্ব কত? 0.1 মাইক্রোমিটার। আচ্ছা, গেল। এখন ভাইয়া মেসোগ্লিয়ার কাজটা কি? মেসোগ্লিয়ার কাজ হচ্ছে ভাইয়া এটা একটা ভিত্তি রূপে কাজ করে, দুইটা স্তরকেও ধরে রাখে। ঠিক আছে, ও ভিত্তি রূপে কাজ করে, ভিত্তি রূপে কাজ, ভিত্তি রূপে কাজ করে। ঠিক আছে, সে কি হিসেবে কাজ করে? ভিত্তি রূপে কাজ করে। ওকে, ওকে। আচ্ছা, ওকে, তো এবার আসি আমরা তারপরের পার্টে আমরা চলে যাব। তো ভাইয়া ভিত্তি রূপে কাজ করে, দুইটা হোল্ড করে, কাঠামো রূপে কাজ করে, এই পয়েন্টগুলো আমাদের জন্য দরকার। এখন সিলেন্টেরন, হাইড্রার যে ভিতরে একটা গহ্বর থাকে, এই গহ্বরটাকে বলা হয় কি? সিলেন্টেরন। এই যে দেখো হাইড্রার দেহের ভিতরে একটা গহ্বর দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কি? সিলেন্টেরন। তো এই গহ্বরের ভিতরে ওর সব কিছু, ওর এই গহ্বরের ভিতরে হয়। কোথায় হয়? এই গহ্বরের ভিতরে সব কিছু। তাহলে এইখানে ধরো ওর খাদ্য থাকে, সব কিছু থাকে, তাহলে এই গহ্বরটা, এবং এই গহ্বরের ভিতরে ওর খাবার দাবার থাকে এবং ওর রক্ত সংবহন সব কিছু এই একটা গহ্বরে। এ কারণে এই গহ্বরের আরেকটা নাম বলা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। ঠিক আছে, এই ব্যাপারটা আমার মাথায় রাখতে হবে। তাহলে এইটাতে আমার কি মনে রাখতে হবে? দেখো তো, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তাহলে এই যে এই গহ্বরটাকে কি বলে? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। ওকে, তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। আর এই দিকে তোমার হচ্ছে যে তোমার এই গহ্বরটা কেমন? একটু আবদ্ধ থাকে। এ কারণে এটাকে আরেকটা নাম আমরা এখানে বলে থাকি ব্লাইন্ড স্যাক। ব্লাইন্ড স্যাক, তার মানে এটা আবদ্ধ থাকে, একটা নির্দিষ্ট জায়গায় কেমন থাকে? আবদ্ধ থাকে। এই কারণে এটাকে আমরা কি বলি? ব্লাইন্ড স্যাক বলে থাকি। মনে থাকবে, ব্লাইন্ড স্যাক। ওকে, আচ্ছা, সো এইখানেই তার পরিপাক হয়, এই জায়গাতেই তার সব কিছু হয়ে থাকে। এখানে কি ধরনের খাদ্যের পরিপাক হয় আমরা সেই ব্যাপারে আসতেছি একটু পরে। এখন দেখো ওর খাদ্য ও পরিপাক, এখন এই গহ্বরের ভিতরে ওর খাদ্যটা আসে, খাদ্যটা তারপরে পরিপাক হয়। এখন ভাইয়া ওর ফেভারিট খাদ্যটা কি? আমাদের তো এটা অনেক সময় জানতে হতে পারে যে ওর ফেভারিট খাদ্যটা কি আসলে। সো ফেভারিট খাদ্যটা হচ্ছে যে দেখো ওর অ্যাকচুয়ালি ফেভারিট খাদ্যটা হচ্ছে যে আমরা বলে থাকি সাইক্লপস, সাইক্লপস, ড্যাফনিয়া, সাইক্লপস, ড্যাফনিয়া। তারপরে হচ্ছে ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণী, ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণী।
ঠিক আছে, ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণী, তাহলে সাইক্লপস, ড্যাফনিয়া, ক্রাস্টাসিও সন্ধিপদী প্রাণী, এইগুলা হচ্ছে ওর খাদ্য, ফেভারিট খাবারের মধ্যে এগুলো তারপরে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে ভাইয়া ও খাবারগুলো পরিপাক হবে, তাই না? এই খাবারগুলো পরিপাক হবার জন্য ওর কি দরকার একটু চিন্তা করো। ওর দুই ধরনের পরিপাক হতে পারে, একটা হচ্ছে বহিঃকোষীয় আর একটা হচ্ছে অন্তঃকোষীয়। তাহলে কি কি দেখো, একটা হচ্ছে অন্তঃকোষীয় অর্থাৎ কোষের ভিতরে, কেমন এটা কোষের ভিতরে, আর একটা হচ্ছে বহিঃকোষীয়। তাহলে বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয়, বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয়। সো আমরা যেটা এখানে বলতেই পারি যে দেখো বহিঃকোষীয় পরিপাক হচ্ছে কোষের বাইরে, কোষের বাইরে অর্থাৎ গহ্বরের ভিতরে। কোথায় এটা? গহ্বরের ভিতরে। তার মানে এই যে ওর যে সিলিন্ডার গহ্বরটা আছে, এই গহ্বরের ভিতরে হচ্ছে বহিঃকোষীয় পরিপাক হয়, গহ্বরের ভেতরে। তাহলে সিলেন্টেরন গহ্বরের ভেতরে এই পরিপাকটা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসি আমরা অন্তঃকোষীয় পরিপাক। তাহলে অন্তঃকোষীয় পরিপাকটা কি ভাইয়া? অন্তঃকোষীয় পরিপাক হচ্ছে ওর কোষের ভিতরে। তাহলে এটা কোথায় হবে? ওর কোষের ভেতরে হবে, ঠিক আছে? তাহলে কোষের ভিতরে এটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। তাহলে কোষের ভিতরে যদি পরিপাকটা হয় তখন আমরা সেটাকে বলে থাকি অন্তঃকোষীয় পরিপাক। এবং দেখো এই বহিঃকোষীয় পরিপাকটা যে গহ্বরের ভিতরে হয়, অর্থাৎ তার গহ্বরটা যখন সংকোচন প্রসারণ হতে পারে, এরকম সংকোচন হয় প্রসারণ হয়, তখন সংকোচন প্রসারণে ওর খাদ্যগুলো কি হয়? চূর্ণ বিচূর্ণ হয়, তাই না? এই যে ওর গহ্বরের ভিতরে যখন খাদ্যটা ঢুকবে, খাদ্যটা কি হবে? খাদ্য চূর্ণ বিচূর্ণ হয়, তাই তো? আচ্ছা, চূর্ণ বিচূর্ণ হয়। তাহলে এই যে খাদ্যটা চূর্ণ বিচূর্ণ হয়, এইটাকে আমরা বলি বহিঃকোষীয় পরিপাক। আর অন্তঃকোষীয় পরিপাক তো হচ্ছে ভাইয়া কোষের ভিতরে, সিম্পল ব্যাপার। তো কোষের ভিতরে যেহেতু ওর এই পরিপাকটা হয়ে থাকে কোষের ভিতরে, তাহলে এই কোষের ভিতরে কি আছে? ওর ভিতরে বিভিন্ন এনজাইম আছে। কি আছে? এনজাইম। এখন ভাইয়া কি কি এনজাইম আছে? কি কি এনজাইম আছে? কোন এনজাইমগুলো বলো তো? মানে আমরা যদি নর্মালি বলি যে ওর আমিষ পরিপাকের জন্য কি এনজাইম, তখন তুমি কি বলবা? আমিষ পরিপাকের জন্য কি এনজাইম থাকে বলতে পারবা? বলো, আমিষ পরিপাকের জন্য, ঠিক আছে? আচ্ছা, আমিষ পরিপাকের জন্য কি কি এনজাইম থাকে? এখানে আমরা যেটা বলি যে এই যে দেখো তার আমিষ পরিপাকের জন্য তার থাকে কি? ট্রিপসিন ওর কোষের ভিতরে। তাহলে এই অন্তঃকোষীয় পরিপাকটা কোষের ভিতরে হবে এবং এইখানে কি থাকে? ট্রিপসিন এনজাইম থাকে। এই ট্রিপসিন এনজাইম কি কাজ করে? ট্রিপসিন এনজাইম হচ্ছে যে আমিষকে পরিপাক করে। কাকে পরিপাক করবে? আমিষকে পরিপাক করবে। আচ্ছা, ভালো কথা। এরপরে অ্যামাইলেজ এনজাইম থাকে। এই অ্যামাইলেজ এনজাইম শর্করাকে ভেঙে কি করবে বলো তো? অ্যামাইলেজ এনজাইম শর্করাকে ভেঙে ও গ্লুকোজ বানায় দিবে। কি করে দিবে? শর্করাকে ভেঙে ও গ্লুকোজ বানায় দিবে। তাহলে শর্করা ভেঙে কি করে দিল অ্যামাইলেজ এনজাইম? হ্যাঁ, এটাকে কি করে দিল? এটাকে হচ্ছে যে গ্লুকোজে বানায় দিবে। আর কি এনজাইম আছে? এই যে এইখানে লাইপেজ এনজাইম আছে। কি এনজাইম বলো তো? এটাকে বলা হয় লাইপেজ। এখন এই লাইপেজ এনজাইম কি কাজ করবে? লাইপেজ এনজাইম হচ্ছে ভাইয়া এটা চর্বি জাতীয় উপাদানকে ভাঙবে। কাকে ভাঙবে? চর্বি জাতীয়। চর্বিটাকে ভেঙে সে ফ্যাটি অ্যাসিডে বানায় দিবে। চর্বিটাকে ভেঙে সে কি করে দিবে? ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করে দিবে। ওকে, তাহলে আমার মোটামুটি এই ব্যাপারগুলোই আমাদের জানা লাগবে যে ভাইয়া অ্যাকচুয়ালি কোনটাতে কি হয়, কোনটাতে কি হয়, এই পয়েন্টগুলো আমাদের একটু জানতে হবে। আচ্ছা, তাহলে এই যে অন্তঃকোষীয় মানে ওর কোষের ভিতরে যখন যখন খাদ্যগুলা গহ্বর থেকে, এই যে ধরো ওর গহ্বর, এটা ছিল ওর গহ্বর, এই গহ্বরের ভিতরে যখন খাদ্যটা ছিল, এই গহ্বর থেকে খেয়াল করো এই গহ্বরের খাদ্যটা, এখান থেকে খাদ্যটা আস্তে আস্তে কি হয়েছে? ওর এই যে চারপাশে যে কোষ ছিল এই কোষের ভিতরে প্রবেশ করছে। এই চারপাশে খাদ্যটা কি হয়েছে? এই কোষের ভিতরে প্রবেশ করছে, তাই না? দেখো এই কোষের ভিতরে প্রবেশ করছে। তাহলে এই যে খাদ্যটা ওই কোষের ভিতরে যখন প্রবেশ করলো, করার পরে সেখানে গিয়ে এই বিভিন্ন এনজাইমের মাধ্যমে চর্বি, আমিষ, তারপরে হচ্ছে যে শর্করা, এগুলার পরিপাক ঘটে থাকে।
আর অন্তঃকোষীয় আর বহিঃকোষীয় পরিপাকের মধ্যে যেটা গহ্বরের ভিতরে হয়, অর্থাৎ এই জায়গায় যে খাদ্যের পরিপাকটা হয়, এই জায়গায় কোন এনজাইম কাজ করে? এখানে হচ্ছে প্রোটিয়েজ এনজাইম কাজ করে। কোন এনজাইম? প্রোটিয়েজ। ওর কাজ হচ্ছে আমিষ ভাঙবে। এই প্রোটিয়েজ কাকে ভাঙে? আমিষকে ভেঙে থাকে। কাকে ভাঙবে? আমিষকে ভেঙে থাকে। ওকে, তাহলে এই পয়েন্টটা মাথায় রাখতে হবে যে প্রোটিয়েজ এনজাইম আমিষকে ভেঙে থাকে। ওকে, মোটামুটি আমরা এতটুকু ক্লিয়ার? ওকে, তাহলে আমিষকে ভেঙে থাকবে সে, এই পয়েন্টটুকু তোমাকে একটু দেখে নিতে হবে। আচ্ছা, এবার আমরা ধীরে ধীরে চলে যাব হচ্ছে যে ভাইয়া ওর কোথায়, ওর হচ্ছে যে চলনের, যেটা থেকে আমাদের বেশি প্রশ্ন এসে থাকে। বুঝছো কি না? হ্যাঁ, এখানে আমরা একটা স্পেশাল অ্যানিমেশন পার্ট দেখব, যেখানে আমরা এটা ক্লিয়ার হয়ে যাব যে ভাইয়া হাইড্রার চলাচলটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। ওকে, তো এখানে চলো আমরা একটু দেখি হাইড্রার চলাচল অনেকভাবে হতে পারে। হাইড্রা অনেকভাবে চলাচল করতে পারে। তো এখানে আমরা একটা জিনিস দেখি। প্রথমে এই পার্টটাকে আমাকে বলছে কি, এটা হচ্ছে লুপিং। তাহলে হাইড্রার এই চলনটাকে কি বলা হয়? লুপিং। তাহলে সে লুপ করে চলে। কেমন করে চলে? লুপ করে চলে। ঠিক আছে, লুপ করে চলে, এটাকে বলা হয় কি? লুপিং। তাহলে লুপ করে চলা, এই যে লুপ তৈরি করবে, লুপ করবে, এইটাকে বলা হয় লুপিং। তাহলে এখানে দেখো, এই যে এটা এরকম আছে, এটা থেকে তারপর ও এরকম আছে, তারপরে এখান থেকে ও আর একটা লুপ তৈরি করলে তারপরে আবার সে দাঁড়ায় গেল। তাহলে এখানে তুমি ছবিটা দেখো যে সে নর্মালি ফার্স্টে এরকম ছিল, এরপরে তার দেহটাকে একটু বাঁকাইলো, বাঁকানোর পরে সে কি করলো? এরকম হয়ে গেল, এরকম হয়ে গেছে। তারপরে সে আরো কাছে গেল, আরেকটু ক্লোজ গেল, যাওয়ার পরে সে আবার এরকম সোজা হয়ে দাঁড়ায় গেছে। দেখো এই যে ব্যাপারটা এরকম হয়ে আবার সে তার মতো করে দাঁড়ায় গেছে। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে লুপিং এর পার্ট। এটা কি? এটা হচ্ছে লুপিং এর পার্ট। তাহলে এরকম ছিল, তারপরে এরকম বাঁকানো, তারপরে এরকম হয়ে গেল, তারপরে আরো এরকম বেঁকে গেল, তারপরে সে কি করলো? একদম সোজা হয়ে দাঁড়ায় গেল। সো এই লুপিং এর চলনের মধ্যে এটা দেখতে আমরা বলি হচ্ছে অনেকটা কিসের মতো? জোকের চলন। কিসের? জোক চলন। জোকের মতো চলাচল করে। জোক কিন্তু এইভাবে চলে, অর্থাৎ এই যে এরকম আছে, এইভাবে আসবে, তারপরে কাছে আনবে, আবার একটু দূরে উঠবে, আবার বেঁকে যাবে, আবার তার পাদচাকতি কাকে কাছে নিচ্ছে? এই যে পাদচাকতিটাকে কাছে নেয়। কাকে নেয়? পাদচাকতি। পাদচাকতিটাকে সে কাছে নিচ্ছে। এই যে দেখো, এখানে পাদচাকতিটাকে কাছে নিতেছে, নিল, নিয়ে তারপরে সে এইখানে ফাইনালি দাঁড়ায় যাচ্ছে। সো জিনিসটা আমার এইরকমই হয়, এই যে এরকম, তারপরে আবার এরকম করবে, আবার কাছে যাবে, তারপরে এটা আবার এরকম যাবে। তো এই চলনটাকে আমরা বলি লুপিং। সে আস্তে 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 যায়। সো হাইড্রা লুপিং চলনটা কখন যায়? যখন তার লম্বা দূরত্ব অতিক্রম করতে হবে। ধরো অনেক দূর সে যাবে, লম্বা দূরত্ব যখন অতিক্রম করতে যাবে তখন হাইড্রা এই কাজটা করে। ঠিক আছে, কখন? লম্বা দূরত্ব যখন সে অতিক্রম করতে যাবে, লম্বা এরকম অনেক দূর যাইতে হবে, এই লম্বা দূরত্ব যাওয়ার জন্য হাইড্রা লুপিং পদ্ধতিটাকে বেছে নেয়। ওকে, সো সিম্পল, এটা ভাইয়া বুঝলাম। এরপরে ওর আরেকটা চলন যেটাকে আমরা বলে থাকি ডিগবাজি চলন। কি বলে থাকি? ডিগবাজি চলন। তাহলে এটাকে আমরা ইংলিশে একটা নাম বলে থাকি সমারসল্টিং। কি বলবো? সমারসল্টিং। সমারসল্টিং। ঠিক আছে, তাহলে সমারসল্টিং এর মধ্যে আমরা একটু আসি। সমারসল্টিংটা কি ভাই? ডিগবাজি। অর্থাৎ আমার ফার্স্টে হাইড্রাটা দেখো এরকম ছিল, তারপরে হাইড্রাটা একটু বেঁকে গেল, ওর মাথাটাকে নিচু করলো। অর্থাৎ ফার্স্টে সে এইরকম ছিল, তারপরে সে কি করলো? একটু এরকম হলো, হওয়ার পরে তারপরে সে মাথাটাকে নিচে দিল, মাথাটাকে নিচে দিয়ে পা উপরে, এই যে এরকম হয়ে গেল। এরপরে সে আবার কি করলো? এবার এই পাটাকে আবার বাঁকাবে, সে এইভাবে হলো, এই যে এরকম হলো। এবার পাটাকে আবার একটু বাঁকাবে, বাঁকানোর পরে সে আবার এইভাবে করে আবার সোজা হয়ে যাবে, মানে ডিগবাজির মতো আবার এরকম হয়ে গেল। দেখো, তাহলে এই ছবিটা দেখলেও তুমি বুঝবা ফার্স্টে সে নর্মাল, তারপরে সে কর্ষিকাগুলোকে আস্তে করে বাঁকাবে, বাঁকায়ে কর্ষিকার উপরে ভর করে উপরে দাঁড়াবে, উপরে দাঁড়ানোর পরে এরপরে সে আবার কি করবে? এই পাদচাকতিটাকে, মানে ওর পায়ের এই গোড়ার অংশটাকে আবার সে মাটির সাথে লাগাবে, আবার মাটির সাথে লাগায় সে আবার সোজা হয়ে দাঁড়ায় যাবে। তাহলে এই জিনিসটাই হচ্ছে তার কি? এটাকে আমরা বলি তার সমারসল্টিং। এটাকে কি বলা হয়? সমারসল্টিং। ওকে, আচ্ছা, সো এটাকে আমরা বলে থাকি সমারসল্টিং।
সল্টিং, সমারসল্টিং। আচ্ছা গেল ভাইয়া, একদম সোজা। তাহলে সমারসল্টিংটা সে কখন, এই যে ডিগবাজি খেয়ে খেয়ে সে যাচ্ছে, এখানে ভাইয়া কয়টা লুপ হয়? এখানে ভাইয়া দুইটা লুপ তৈরি হয়। কয়টা লুপ তৈরি হয়? দুইটা লুপ, অর্থাৎ এভাবে যাবে, তারপরে এরকম, তারপরে এখানে একটা লুপ। তাহলে এখানে দ্বিতীয় লুপ, এখানে প্রথম লুপ। তাহলে এখানে একটা লুপ তৈরি করলো, দ্বিতীয় জায়গাটা এখানে লুপ তৈরি করলো, করে সে ডিগবাজি দিয়ে এভাবে দাঁড়ায় গেল। এখন এই সমারসল্টিংটা সে কি লম্বা দূরত্বের জন্য যায়, অনেক দূর যাইতে হবে তখন এটা করে? অ্যাকচুয়ালি না, সে যেটা করে সেটা হচ্ছে যে যখন তার দ্রুত দ্রুত চলাচল করতে হবে। তাহলে কখন এটা করে? সে দ্রুত চলাচলের জন্য এটা করে। দ্রুত চলাচলের জন্য ও কি করে? ও হচ্ছে এই মেথডটাকে বেছে নেয়। তাহলে সমারসল্টিং সে কেন বেছে নেয়? সমারসল্টিং সে বেছে নেয় হচ্ছে দ্রুত চলাচলের, ধরো এখান থেকে এখানে দ্রুত যাইতে হবে তাকে, তখন সে সমারসল্টিংটাকে বেছে নেয়। ওকে ওকে, ক্লিয়ার? মনে থাকবে? এবার আসো, তাহলে আমরা মোটামুটি ওর ডিগবাজির পার্টটা কিন্তু আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল, তাই না? ডিগবাজির পার্ট কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে ফাইন, এবার আসো হচ্ছে যে ভাইয়া এরপরে আর কি আছে? এরপরে কি আর কোনো চলন হতে পারে হাইড্রার? হ্যাঁ, হাইড্রার আরও কিছু চলন হতে পারে। যেমন দেখো এখানে আমরা যদি বলি ওর গ্লাইডিং। সো হোয়াট ইজ গ্লাইডিং? ভাইয়া গ্লাইডিং পদ্ধতিটা কি আসলে? ওর গ্লাইডিং ব্যাপারটা হচ্ছে ভাইয়া ও কেমন করে, ও হাইড্রা এরকম আস্তে আস্তে এইটার সাথে ধরো এমনি এমনি করে যাবে, এই যে আস্তে আস্তে, এই যে দেখো গ্লাইড করে করে, তার মানে ও আঠালো রস ক্ষরণ করে। ও মূলত কি করে? একটা আঠালো রস ক্ষরণ করে, যেই আঠালো রসের কারণে, এই আঠালো রসের কারণে কি হবে? সে এরকম গ্লাইড করে করে পিছলায় পিছলায় যেতে পারে, এই যেমন পিচ্ছিল হয়ে হয়ে সে চলাচল করতে পারে। তো এইটা হচ্ছে তার গ্লাইডিং মেথড। আচ্ছা, 4 নম্বরে হচ্ছে সে কি করে? সে ভাষা মানে ফ্লোটিং, সে কি করে? বুদবুদ তৈরি করে, তার পদতল থেকে বুদবুদ তৈরি করে। সো এই বুদবুদ যখন সে তৈরি করে, বুদবুদ তৈরি করলে খেয়াল করো এখানে কি হয়, ওর যখন এখানে বুদবুদ তৈরি করবে, এই বুদবুদটার কারণে সে একটু জাম্প করে ওঠে। ধরো ওর পায়ের নিচ থেকে, এটা হচ্ছে হাইড্রা, ধরো এটা হচ্ছে হাইড্রা, এই হাইড্রার নিচ থেকে যখন একটা বাবল তৈরি হয়, কি তৈরি হবে? একটা বাবল তৈরি হয়, তখন সেইখানে কি করে? সে একটু উপরে চলে যায়, একটু উপরে ধাক্কা দেয়। এই বাবলটা বের হলে ওকে একটু ধাক্কা দেয়, তখন ও একটু সামনের দিকে আগায়। ঠিক আছে, ও তখন সামনের দিকে একটু আগায়। ওকে, তারপরে যেমন দেখো ওর আর কি হইতে পারে, তোমরা অনেকে বলতেছো। এরপরে দেখো সাঁতার, তাহলে সে সাঁতরাতে পারে। আমরা একটু অ্যানিমেশন দেখবো, এখানে একটা সুন্দর জিনিস দেখবো যে ভাইয়া অ্যাকচুয়ালি এই গঠন জিনিসগুলা এখানে হয়ে থাকে। তো সাঁতারে সে কি করে? কর্ষিকাগুলোকে হাতের মতো ব্যবহার করে। সে কি করবে? কর্ষিকাগুলোকে এইরকম হাতের মতো করে ব্যবহার করবে। তাহলে কর্ষিকা দিয়ে সাঁতরায়। কি দিয়ে? কর্ষিকা দিয়ে, কর্ষিকা দিয়ে সাঁতরায়। ওকে, কর্ষিকা দিয়ে সে এভাবে এভাবে করে সাঁতরাবে। আমরা একটা ছবি দেখব, ভিডিও দেখবো একটু পরে, তাহলে আমরা মাথায় এটা আমাদের গেঁথে যাবে। আচ্ছা, তারপরে কি থাকে তার? তারপরে থাকে তার হচ্ছে হাঁটা। সে কি করে? ও কিভাবে হাঁটে চিন্তা করো। ও ওর কর্ষিকাগুলোকে দিয়ে, এটা হচ্ছে কর্ষিকা, এটা হচ্ছে ধরো হাইড্রা, এটা হচ্ছে হাইড্রা। সো সেই কর্ষিকাগুলো দিয়ে এরকম 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 করে হাঁটবে, সে হাঁটতে থাকে। তাহলে হাইড্রা কি করে? হাইড্রা তার কর্ষিকাগুলো দিয়ে এইভাবে করে হাঁটে, এই এরকম করে হাঁটে। তাহলে এটা হচ্ছে হাঁটা, কর্ষিকা দিয়ে উপরে ভর করে হাঁটতেছে, সামনের দিকে হাঁটতেছে। এন্ড নাম্বার 7 সেটা হচ্ছে ভাইয়া কি? এখানে হামাগুড়ি। এখানে কি আছে? হামাগুড়ি। তো হামাগুড়ির ব্যাপারটা কেমন কি? সে এরকম করে ধরে, এই জিনিসটাকে কি বলে? তার এই যে এটাকে তার বলে আরোহণ ও অবরোহণ। ওকে, সো কি সে কি করবে? আচ্ছা, একজন বলছে ভাইয়া বুদবুদ কেন তৈরি করে? বুদবুদ তৈরি করে এই যে ওর যে গ্রন্থিকোষ থাকে, গ্রন্থিকোষগুলো বাবল তৈরি করে। এই বাবল তৈরি করলে তারপরে সে হচ্ছে যে ওইখান থেকে এরকম জাম্প করে, ওই জায়গা থেকে জাম্প করতে পারে, একটা জিনিস চলে আসে। ওকে, আচ্ছা এবার দেখো এই যে জায়গাটা, তাহলে হামাগুড়ির ব্যাপারটা কি? সে এইরকম কোনো একটা কিছু এভাবে ধরবে, ধরো এটা হচ্ছে একটা ডাল, উপরে ডাল আছে, এরকম ডাল আছে। সো সে কি করে? একটা অংশ দিয়ে
এরকম ধরো তার একটা অংশ, এটা দিয়ে সেই জায়গাটা ধরবে, এটা দিয়ে এইখানে ধরবে, এটা দিয়ে এইখানে ধরবে, এটা দিয়ে এই দিকে ধরবে, তো একটা এমনে ধরবে, একটা উপরে ধরবে, একটা তার উপরে ধরবে, এইভাবে করে করে সে ধরতে থাকে। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে হামাগুড়ি। কি বলা হয়? হামাগুড়ি। ওকে, এইভাবে করে তারা চলাচল করতে পারে। তাহলে আরেকটা পদ্ধতি আছে, এটাকে বলা হয় ওর দেহের সংকোচন প্রসারণ। কি বলা হয়? দেহের সংকোচন প্রসারণ। তাহলে দেহের সংকোচন প্রসারণ ব্যাপারটা কেমন? ও কি করে? ও হচ্ছে ওর দেহের সংকোচন প্রসারণ, মানে ওর দেহ সংকোচন হয়, প্রসারণ হয়, তখন সে এমনি সামনের দিকে আগাইতে পারে, সামনের দিকে এভাবে আগাইতে পারে। তো এই যে ওর দেহের সংকোচন প্রসারণ হয়ে ও কি করতে পারতেছে? সামনের দিকে আগাইতে পারতেছে। এইটা হচ্ছে ওর জন্য একটা চলন, এটার মাধ্যমেও কিন্তু সে চলন করে থাকে। ঠিক আছে? তার মানে ওর দেহের সংকোচন প্রসারণ হলে ধর ব্যাপারটা এইরকম, এই যে এরকম 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 করে সংকোচন প্রসারণ, আস্তে আস্তে সে সামনে আগাচ্ছে, এভাবে করে করে সামনে আগায়। এই ব্যাপারটা হচ্ছে তার সংকোচন প্রসারণ। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো পয়েন্ট এখানে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি সে কিভাবে তার চলনটা করে থাকে বিভিন্ন প্রক্রিয়ায়। তো চলো এবার আমরা একটু ইয়েতে যাই, আমরা একটু এটার একটা অ্যানিমেশন দেখব যে ভাইয়া অ্যাকচুয়ালি এখানে কিভাবে হয়ে থাকে। চলো আমরা এই জিনিসটা একটু দেখে নেই। ওকে, দেখো এখন এই জায়গায় হাইড্রার চলনের মধ্যে একটু সবাই খেয়াল করি আমরা। দেখো এই হাইড্রার আমরা যদি একটু দেখো, ওই যে কর্ষিকাটা উপরে, এই যে নিচে এইভাবে আছে, সো এই কর্ষিকার অবস্থায় ওর এখানে কি কি আছে। তো ও ফার্স্টে হচ্ছে এটা ওর দেহের সংকোচন প্রসারণ। এই জায়গাটা দেখো, আমরা মাত্র যেটা বলছিলাম যে হাইড্রা তার দেহের সংকোচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে আগায়, অর্থাৎ ব্যাপারটা এরকম, এই যে এরকম আমি একটু এরকম সংকোচন হবে, প্রসারণ হবে, সংকোচন হবে, প্রসারণ হবে, করতে করতে একটু আগাবো। তো আমরা দেখি এখানে দেখো, এই যে দেখো হাইড্রা দেখছো প্রসারণ হইতেছে, প্রসারণ হয়। এবার দেখো আবার সংকোচন হবে, ওর দেহটা আবার সংকোচন হবে, দেখছো ওর দেহের এই যে সংকোচন হইলো, দেখছো সংকোচন হইতেছে, কন্ট্রাকশন, তারপরে হচ্ছে এক্সপ্যানশন, এভাবে করেও তারা চলাচল করতে পারে। আচ্ছা, কোনো একটা কিছুর সাথে এভাবে লেগে থাকে, ফাইন। তারপরের পার্টটা আমরা একটু যাই। তারপরে দেখো এখান থেকে তোমাদের আরেকটা চলনে আমরা যাব। এবার দেখো এটা কি? লুপিং। সো লুপিংটা সবাই একটু মনোযোগ দাও। দেখো কি করে, ও এরকম বাঁকলো, দেখছো ও কিন্তু কর্ষিকা দিয়ে এইখানে একটু বাঁকছে, বাঁকার পরে ও এবার কি করবে? এই যে দেখো এই পাদচাকতিটাকে কাছে নেবে, দেখছো পাদচাকতিটাকে সে কাছে নিতেছে। সো পাদচাকতিটাকে সে একদম কাছে নিয়ে নিল, আরো নেওয়ার পরে এই যে দেখো একদম বেঁকে গেছে, কাছে নিয়ে গেছে, এরকম নিয়ে গেছে। এবার সে আবার দাঁড়াবে, এবার সে আবার দাঁড়াবে। দেখো সবাই এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করো। তাহলে এখানে সে আবার দাঁড়াইলো। ওকে, এবার সেম জিনিসটা এবার দেখো সমারসল্টিংয়ে সে কি করে। সমারসল্টিংয়ে তার অ্যাকচুয়াল কাজটা কি দেখো, সে ওই যে বললাম না ডিগবাজি, পাটা উপরে চলে যাবে। সো দেখো এখানে তার কি হলো, তার পাদচাকতিটাকে সে উপরে নিল, দেখো কর্ষিকার উপরে ভর করে নিল, নেওয়ার পরে সে আবার এইটাকে বাঁকাবে, এই যে দিক দিয়ে বাঁকালো, এই যে বাঁকানো হলো, তারপরে সে এটাকে কি করলো? উপরে উঠাই দিল। দেখো এটাকে সে উপরে উঠাই দিচ্ছে, এই যে এটাকে উপরে উঠাই দিচ্ছে, হয়ে গেল। ওকে, এবার দেখো গ্লাইডিং। সে গ্লাইডিংটা কি? এরকম করে সে জাস্ট কি করে, তোমরা কি এই সমারসল্টিং আর এই লুপিং এর ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা আমাকে এটা একটু জানাও, এই ব্যাপারটা একটু বুঝতে পারছো কিনা। এই জিনিসটা, এই ব্যাপারটা ক্যাচ করতে পারছো কিনা যে ভাইয়া চলন কিভাবে হতে পারে? আচ্ছা, এটুকু সবাই ক্লিয়ার? ওকে,
ভাইয়া বই ধরে ধরে পড়াবেন না, বই ধরে ধরে আমরা হচ্ছে যে মানে একাডেমিক ক্লাসে আমরা একদম মেইন জিনিসগুলো আমরা বেসিক থেকে পড়াবো, বইয়ের সব কিছুই আমরা ইনক্লুড করে পড়াবো। সো বইয়ের কোনো কিছু বাদ যাবে না, ইম্পর্টেন্ট জিনিস। বই ধরে পড়ানোটা আসলে অ্যাডমিশনের জন্য কার্যকরী, তোমার একাডেমিকের জন্য বই ধরে, হ্যাঁ বই ধরে একাডেমিকের জন্য পড়ানোটা কার্যকরী না, ঠিক আছে? একাডেমিকের জন্য বই ধরে পড়ালে তুমি কিছুই বুঝবা না। সো আমরা বই ধরে জিনিসটা আমরা তোমাদেরকে ইম্পর্টেন্ট লাইনগুলো বলে দিব, পিডিএফ দিয়ে দিব, কিন্তু তোমাদের হচ্ছে যে যে মেইন এখন একাডেমিকে তুমি যদি একটা জিনিস না বুঝো, ওই বইয়ের লাইন পড়ে তো ভাইয়া অ্যাকচুয়ালি আসলে কিছু শেখা যায় না। ওকে, আচ্ছা যাই হোক, সো আমাদের স্ট্র্যাটেজিটা এরকম যে না আমরা বই ধরে এটা আমরা অ্যাডমিশনে পড়াই, মেডিকেলের সময় যে এই লাইন থেকে এটাই পড়বা, কিন্তু একাডেমিকে তো আগে কনসেপ্ট বুঝতে হবে, নাহলে বই রিডিং পড়ে লাভ আছে? আচ্ছা দেখো, গ্লাইডিং চলনটা সে কি করে, গ্লাইডিং চলনে অ্যাকচুয়ালি তার ব্যাপারটা কি হয়, এখানে আস্তে আস্তে সে কিন্তু মুভ করে, ঠিক আছে? গ্লাইডিং চলনে সে, তুমি এখানে বুঝো নাই যে ও আস্তে আস্তে একটা তলের সাথে এভাবে করে করে, একটা তলের সাথে এভাবে করে করে আস্তে আস্তে মুভ করে, খুবই আস্তে আস্তে এরকম তলের সাথে। আচ্ছা, ওয়াকিং দেখো কেমনে হাঁটতেছে, কর্ষিকার উপরে ভর করে করে সে হাঁটতেছে, দেখছো? এই কর্ষিকার উপরে ভর করে সে কিন্তু চলাচল করতে পারে, এটাকে আমরা বলি ওয়াকিং বা হাঁটা। আচ্ছা, তারপরে ওয়াকিং এর পরে তোমাদের জন্য যেটা আছে, দেখো ক্লাইম্বিং। এই যে দেখো ও কি করে, দেখো উপরে উঠতেছে, হ্যাঁ ওই যে উপরে উঠবে, দেখো এই যে একটাকে ধরলো, ধরে সে আরেকটা দিক দিয়ে হাত মানে এমনি ধরতে চাবে, একটা দিক ধরলো, ওই পাশে আরেকটা ধরছে, দেখছো? ধরে পাটাকে, ওই যে মানুষ আমরা উপরে ওঠার টাইমে কি করি, কোনো গাছে ওঠার টাইমে ডালে ধরি, তারপরে পায়ের এখানে লাগায় লাগায় উঠি, এই ব্যাপারটা। ফ্লোটিং, ভাসা, ভাসবে কিভাবে দেখো ও কি করে, এই যে দেখো ও একটা কিছুর সাথে, একটা অংশের সাথে, ধরো কোনো একটা উদ্ভিদের একটা অংশের সাথে লেগে আছে, লেগে ও ভাসতেছে, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস যেটা ওই যে আমরা একটু দেখবো, এখানে সে বুদবুদ কিভাবে তৈরি করে, বুদবুদের এই যে এই জায়গাটা দেখো, এই যে এই জায়গাটা আমরা বলতেছিলাম, দেখো বাবল তৈরি করবে, এই জায়গাটায় সে কি করবে, সে একটা বাবল তৈরি করবে, যেই বাবলটার কারণে সে সামনের দিকে বাবল বের হবে আর সে সামনের দিকে চলে আসবে, ঠিক আছে? এইটা হচ্ছে তার কাজ। আচ্ছা, এদিকে সুইমিং, সে হচ্ছে কর্ষিকাগুলোকে ব্যবহার করবে, এই কর্ষিকাগুলোকে সে হাতের মতো এখান থেকে ব্যবহার করে সে সাঁতার কাটে, সে কি করে, এই কর্ষিকাগুলোকে সে ব্যবহার করে এই জায়গা থেকে চলাচল করে, কর্ষিকাগুলোকে এরকম ব্যবহার করে। ওকে, তাহলে এই হচ্ছে যে তোমার পার্ট। তাহলে এইগুলো আমরা আশা করি এখান থেকে বুঝতে পারছি, বুঝে গেছে? ওকে, না গ্লাইডিং আর সংকোচন প্রসারণ এরকম একই না। ওকে, এবার আসো, তাহলে মোটামুটি আমাদের চলনের পার্টটা কি সবাই বুঝতে পারছো? এটা নিয়ে আর কোনো কি তোমাদের ইয়ে আছে বা কোনো কনফিউশন বা কোনো কিছু? হ্যাঁ, আচ্ছা এবার আসো, তাহলে এবার আমরা ওর জননে, আমরা পরের ইয়েতে চলে যাই, আগের জায়গাটায় আমরা চলে যাব। এখানে দেখো কি বলছেন, তাহলে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে ভাইয়া এখানে বলছে ওর শ্বসন ও উত্তেজিতা। তাহলে এবার আমাদের এটা নতুন এডিশনের বইয়ে এই জিনিসগুলো আমাদের জন্য অ্যাড করা হয়েছে, যে শ্বসন ও উত্তেজিতা এই জিনিসগুলো, ও শ্বসন কিভাবে করে এবং কিসের প্রতি সে সাড়া দিতে পারে, এই জিনিসগুলো পয়েন্টগুলো আমাদের জন্য বলা হয়েছে। ওকে, আচ্ছা, তো ওর শ্বসন ও উত্তেজিতা, তুমি দেখো ওর গ্যাসে, ওদের তো আর আমাদের মতো ফুসফুস নাই, আছে ওদের আমাদের মতো ফুসফুস নাই, তাহলে ওরা কি করে, ওদের এপিডার্মিসের মাধ্যমে, ওর বাইরের যে আবরণটা আছে এই এপিডার্মিসের মাধ্যমে তারা কি করে, তারা গ্যাসীয় আদান প্রদান করে। তাহলে এপিডার্মিসের মাধ্যমে, তাহলে এটা হচ্ছে তাদের এপিডার্মিস, এটা কি, এটা হচ্ছে তাদের এপিডার্মিস। তাহলে এই এপিডার্মিসে কি করে, তারা আদান প্রদান করে, এখান থেকে আদান প্রদান করবে, ঠিক আছে? এই যে জিনিসটা, তাহলে তার এপিডার্মিসের কোষের মধ্যে সে কি করবে, সে গ্যাসীয় আদান প্রদান করবে।
গ্যাসীয় আদান প্রদান করে। আর গ্যাস্ট্রোডার্মিস এই জায়গায় তোমার কি আছে, ভিতরের স্তরটাকে কি বলা হয়, গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিস, তো এই গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে দেখো এখানে কি আছে, এই গ্যাস্ট্রোডার্মিস। সো গ্যাস্ট্রোডার্মিসে আমার এখানে যেটা বলতেছে, ওর ভিতরে যে পানি থাকে না, বলতো কি থাকে, ওর এখানে পানি থাকে, এই জায়গাটায় কি থাকে, এই জায়গাটায় পানি থাকে। ওকে, সো পানি থাকে, এই পানির সাথে ওর গ্যাস্ট্রোডার্মিসের এই স্তরগুলা আদান প্রদান করে। অর্থাৎ খেয়াল করো, ওর এপিডার্মিসের কোষগুলা কি করে, গ্যাসীয় আদান প্রদানটা করে বাতাসের মাধ্যমে, মানে বাতাসের এই যে এখানে বায়ু আছে, এই বায়ুর সাথে ওরা গ্যাসীয় আদান প্রদান করে। আর গ্যাস্ট্রোডার্মিসটা হচ্ছে ওদের এই গহ্বরে, কোষের যে মানে ওদের যে গহ্বরটা, এই গহ্বরের ভিতরে যে পানি আছে, এই পানির সাথে তার কি করে, আদান প্রদান করে। ঠিক আছে, তাহলে এটা কি করে, এটা হচ্ছে ভাইয়া এই পানির সাথে ওর যে গহ্বর, অর্থাৎ তুমি একটু চিন্তা করো হাইড্রার এই যে অবস্থাটা, এই হাইড্রার যে এরকম একটা হাইড্রার এই গহ্বরের মতো যে এরকম থাকে, এর ভিতরে কি থাকে, পানি থাকে, তাই না, ওর ভিতরে কি থাকে, পানি থাকে, এই পানির সাথে ওর একটা আদান প্রদান করে ফেলে, এইটা হচ্ছে যে ওদের পার্ট। ওকে ফাইন, এবার আসো এর পর থেকে আমরা যদি যাই যে এখানে ভাই আরেকটা জিনিস আমাদের একটু পড়বো, হাইড্রার ওর কিসের প্রতি ও বিভিন্ন রকমের সাড়া প্রদান করে, হাইড্রা কিসের প্রতি সাড়া প্রদান করে, এই যে উত্তেজিতা, ও দেখো স্পর্শের হলে কি হয়, আলোর ক্ষেত্রে কি হয়, এই জিনিসগুলা, বা কত তাপমাত্রা সে পছন্দ করে। তাহলে এখানে ওর উত্তেজিতার মধ্যে আমরা যদি একটু বলি যে হাইড্রার ধরো ওকে যদি কেউ স্পর্শ করে, ওর উত্তেজিতা মানে কার প্রতি ও উত্তেজনা প্রদর্শন করে, যেমন ধরো ওকে যদি স্পর্শ করা হয়, হ্যাঁ ওকে যদি স্পর্শ করা হয় ওর দেহ সংকুচিত হয়ে যায়। ধরো ওকে যদি তুমি এমনি কিছু একটা দিয়ে সুই দিয়ে একটু খোঁচা দাও, ওর দেহ এরকম সংকুচিত হয়ে যাবে, তাহলে ওর দেহ কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যায়, তাই না, এই ব্যাপারটা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসো হচ্ছে যে এটা হচ্ছে স্পর্শ করলে। এরপরে যদি আমরা আরেকটু এখানে বলে থাকি যে ওর উত্তেজিতা মানে উত্তেজিতা আর কিসের প্রতি, তাহলে ধরো স্পর্শ আছে, তারপর হচ্ছে তাপমাত্রা কত তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। ও কত ডিগ্রি সেলসিয়াস পছন্দ করে, 20 ডিগ্রি সেলসিয়াস পছন্দ করে, তাই না, 20 ডিগ্রি সেলসিয়াস পছন্দ করে। তাহলে স্পর্শ, তারপর হচ্ছে তাপমাত্রা, তারপরে কি আছে বলতো, স্পর্শ আছে, তাপমাত্রা আছে, তারপরে আছে হচ্ছে যে ভাইয়া এখানে আছে কি, আলো। তাহলে ও নিম্ন আলো পছন্দ করে, এ কারণে ও উপরের দিকে থাকে না, পানির উপরে, ও নিচের দিকে থাকে, ও মৃদু আলো পছন্দ করে, অল্প আলো পছন্দ করে, ও এত বেশি উজ্জ্বল আলো পছন্দ করে না, ঠিক আছে, ও অল্প আলো পছন্দ করে। আচ্ছা, তাহলে স্পর্শ, তাপমাত্রা, তারপরে হচ্ছে আলো কতটুকু পছন্দ, তার অল্প আলোটা পছন্দ করে, কি পছন্দ করে, সে অল্প আলো পছন্দ করে। আরেকটা ব্যাপার তোমার এইটার মধ্যে ইনক্লুডেড, সেটা আমরা বলে থাকি হচ্ছে যে ভাইয়া ওর ক্ষুধা, এখন ওর কিন্তু ভাই ক্ষুধাও পায়, ওর ক্ষুধা পাইলে কি হয় জানো, ও ক্ষুধা পাইলে হচ্ছে যে ওর দেহ আরো বেশি সংকোচন প্রসারণ শুরু করে, মানে ওর দেহ সংকোচন, ধরো আমরা ক্ষুধা লাগলে আমরা ছটফট করি না, কই খাবার আছে, এই আছে কিনা, ওই আছে কিনা, তাহলে ওরও ক্ষুধা লাগলে ও দেহ সংকোচন করে, এই ব্যাপারগুলো জানতে হবে, ঠিক আছে, ও দেহ সংকোচন করে। ওকে, তাহলে মোটামুটি এই পয়েন্টগুলো তোমাকে একটু ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এরপরে হাইড্রার এখানে তোমার একটা জিনিস দেখো, হাইড্রার জননের মধ্যে ওর যৌন জননে কি আছে দেখো, ওর যৌন জননের এই জায়গাটা, এই যে এইখানে আমরা যদি একটু খেয়াল করি, এইটাতে কি আছে, এটা হচ্ছে তার শুক্রাশয়, তার মানে উপরের দিকে থাকে শুক্রাশয় এবং নিচের দিকে কি থাকে বলতো, নিচের দিকে থাকে হচ্ছে ডিম্বাশয়। তাহলে এই নিচের গোল এই অংশটাকে বলা হয় ডিম্বাশয়, কি বলা হয়, ডিম্বাশয়। ওকে, তাহলে নিচের দিকে থাকে ডিম্বাশয়, উপরের দিকে থাকে শুক্রাশয়। এবার ভাইয়া এই নিচের দিকে, এই দিক থেকে তার মুকুল হয়, এটা তো ভাইয়া যৌন জননের পার্ট না, এটা অযৌন জননের পার্ট। তাহলে আমরা হাইড্রার জননকে আমরা কিভাবে ভাগ করতে পারি বলতো, আমরা হাইড্রার জননকে একটু খেয়াল করো। ওকে,
এখানে দেখো আমি যদি একটু পরের ইয়েতে যাই, এর মধ্যে দেখো ওর যৌন আর অযৌনের মধ্যে খেয়াল করো, তাহলে অযৌন আর যৌন, আচ্ছা কি বলছো, এবার দেখো তাহলে ওর জনন, হাইড্রার জনন যদি আমরা বলি, হাইড্রার জননটা কয় রকমের, একটা হচ্ছে ভাইয়া যৌন ও অযৌন, তাহলে একটা হচ্ছে কি যৌন জনন, একটা হচ্ছে যৌন জনন, আর একটা হচ্ছে ভাইয়া অযৌন জনন। তাহলে যৌন জনন এবং হচ্ছে কি আছে বলতো, ওর অযৌন জনন আছে। তাহলে যৌন জনন এবং কি আছে, অযৌন জনন আছে। এখন খেয়াল করো এই যে যৌন জনন আর অযৌন জনন এই পার্টটা আছে, এখন যৌন জননের মধ্যে কি আছে আর অযৌন জননের মধ্যে কি আছে। তো আমরা এখানে দেখি ওর যৌন জননের মধ্যে ওর এখানে আছে হচ্ছে যে ধরো শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলা হচ্ছে পার্ট। তাহলে শুক্রাশয়, ডিম্বাশয় এগুলা থাকে, তাই না, এদের মধ্যে তার আস্তে আস্তে ডিম্বাণু, শুক্রাণু এগুলা তৈরি হয়। আর এই যে অযৌন জনন, অযৌন জননের মধ্যে এটা আমরা দুইটা পার্টে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাইয়া মুকুলোদ্গম, একটা কি মুকুলোদ্গম, তাহলে মুকুলোদ্গম, আরেকটা হচ্ছে দ্বিভাজন, দ্বিভাজন। ওকে, তাহলে একটা হচ্ছে মুকুলোদ্গম আর একটা হচ্ছে দ্বিভাজন। তো এবার যদি আমরা বলি এই মুকুলোদ্গমের মধ্যে দেখো এই মুকুলোদ্গমটা কেমন, তো একটা হাইড্রা, এই হাইড্রার এই যে সাইড থেকে তোমার এরকম করে কি হয়েছে, মুকুল তৈরি হয়েছে, সাইড দিয়ে একটা মুকুল বের হয়েছে। এই মুকুলটা আস্তে আস্তে বড় হবে, এই হাইড্রা থেকে পুষ্টি পদার্থ নিয়ে সে বড় হবে, বড় হয়ে সে একটা টাইমে এইখানে খাজ তৈরি হবে। এই জায়গাটায় কি তৈরি হবে, একটা খাজ তৈরি হয়। খাজ তৈরি হলে এই মুকুলটা আস্তে আস্তে এই দিক থেকে এইখানে আলাদা হয়ে যাবে। তাহলে মুকুলটা এখানে আলাদা হয়ে গেল, এইখানে পুরো হাইড্রা, তাহলে মুকুল ওইদিকে, এখানে হাইড্রা, তাহলে এই হচ্ছে যে দুইটা পার্ট হয়ে গেল, তাহলে মুকুল হয়ে গেল। এই মুকুলটা এরপরে তোমার আস্তে আস্তে সে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। আর দ্বিভাজন প্রক্রিয়া মানে হচ্ছে যে ভাইয়া ওর কি হয়, মানে দ্বিভাজন বা বিভাজন আমরা লিখে দিই বিভাজন, তাহলে একটা হচ্ছে অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে অনুপ্রস্থ। ভাইয়া এই ব্যাপারটা কি অ্যাকচুয়ালি, অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ, এই ব্যাপারগুলার আমাকে একটু বুঝতে হবে। দেখো অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ বিভাজনের মধ্যে আমরা যদি একটু ক্ল্যারিফাই করি, কি করি, একটু যদি ক্ল্যারিফাই করি, ঠিক আছে। আচ্ছা দেখো একটু যদি আমি এখানে ক্ল্যারিফাই করি সহজে, ভাইয়া অনুদৈর্ঘ্য বিভাজন হচ্ছে আমার সিম্পল হাইড্রার, ধরো এইটা হচ্ছে হাইড্রা, এই হাইড্রার মাঝ বরাবর যদি আলাদা হয়ে যায়, দুইটা ভাগ হয়ে যায়, তখন মনে করো এই প্রতিটা অংশ কি হয়ে গেল, একটা নতুন হাইড্রায় পরিণত হলো। দ্যাট মিনস আমার অনুদৈর্ঘ্য, আমি দৈর্ঘ্য বরাবর কেটে গেল, প্রতিটা অংশ থেকে যখন আমার নতুন হাইড্রা তৈরি হবে সেটাকে বলে হচ্ছে যে আমার অনুদৈর্ঘ্য বিভাজন। আরেকটা হচ্ছে অনুপ্রস্থ, ধরো আমার মাঝ বরাবর কেটে গেল, এইখান থেকে এইভাবে ছিল, তো এই জায়গায় এসে আমার কি হলো, মাঝ বরাবর কেটে গেল। তো যখন আমার মাঝ বরাবর কেটে যাবে, আমার এই জায়গায় কেটে গেল, তখন এই অংশটা নতুন হাইড্রা, এই অংশটা নতুন একটা হাইড্রাতে পরিণত হবে। দ্যাট মিনস তাহলে ভাই আমরা যেটা বলতে পারতেছি এখানে যে এই প্রতিটা অংশ যেগুলো কেটে গেল, এই প্রতিটা অংশ থেকে আমার নতুন করে হাইড্রা হবে। আচ্ছা, আর এইদিকে যৌন জননে এবার আসি ভাই, আমরা শুক্রাশয় এবং ডিম্বাশয় দুইটা পার্ট, দুইটা প্রজনন ওর থাকে, তাই না। তোমাদেরকে ফাইজলামি করতে দেওয়া হয়, তোমরা একটা দুষ্টামির করার টপিক পাইছো যেটা আসলে একদম কেউ নাই, মানে তোমরা এটাও জানো এই যে এই জিনিসটা একটা জোকস করা হচ্ছে, বা এটা ভাইরা ফাইজ দুষ্টামি করে তোমাদের সাথে যে সাদিয়া নিয়ে পচায়, বাট মানে সাদিয়া কিছুই না, এটা একটা তোমাদেরকে যে গল্প বানায়। এখন এইটা নিয়ে যদি তোমরা ক্লাসের মাঝখানে ফাইজলামি করো, আমি বাধ্য হব রেগে যাইতে, বুঝতে পারছো। জোকসটা জোকসের লেভেলে থাকবা, মানে একটা জোক হয়ে গেছে, ফাইন ভাইয়া জোকস শেষ, এইটা এরপরে যদি ওই জোকসটা ফাইজলামিটা যদি ধরে রাখো, সাদিয়া যদি আমার অ্যাকচুয়াল কিছু হইতো তাহলে আমি এটারে কেউ হাসি ঠাট্টা করতো না, করতো। এমনি হাসি ঠাট্টা করলে তোমাদেরকে এক একজনকে আমি
খবর করে ফেলতাম। যদি আমার অ্যাকচুয়ালি কি হইতো, তোমরা ওটা নিয়ে জোকস করবা, এটা কি হবে? অ্যাকচুয়াল হলে এটা নিয়ে কখন জোকস হতো না। হ্যাঁ, এটা একটা পার্ট, এটা একটা কাব্য ভাইয়া বানাইছে, মজা লাগে, তো এটা ঠিক আছে, এটা একটা ফান পার্ট, ইনস্ট্যান্ট ফান হয়েছে, ফানটা ওই দিনের জন্য। এইটা মনে করো তুমি এটাকে কন্টিনিউ করবা, এইটা নিয়ে বলবা, এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলবা, উল্টাপাল্টা জিনিস বলবা, এইটা তখন কিন্তু মানে মেজাজ গরম করতে বাধ্য করবে। কারণ জোকটাকে জোকে, আমিও জোকস বলতে পছন্দ করি, বা একটা কিছু হলে ঠিক আছে, বাট ওটা ওই লেভেলটা বুঝতে হবে যে ভাইয়া ওইটুকু পর্যন্ত জোক ছিল, এটা দুষ্টামি হয়েছে ওইটুকু পর্যন্ত, এটাকে আমার এর বেশি উপরে উঠতে দেওয়া যাবে না। এই জোকসটা আমার কোমরের নিচেই থাকবে, কোমরের উপরে উঠবে না ভাইয়া, বুঝতে পারছো? সো তোমাদের ওই জিনিসটা বুঝতে হবে। তোমরা আমি এইখানে দেখলাম কি ওই জিনিসগুলো সেম জিনিসটা নিয়ে বলতেছো, সো এইটা তোমাদের মাথায় রাখতে হবে যে এই জিনিসটা মোটেও এটা মানে ইয়ে করার কিছুই না, এটা বাস্তবেরও কিছু না, এটাও সবাই জানো, অধিকাংশই জানে যে ভাই এটা কাব্য ভাই বানাইছে, এটা ফাইজলামি হয়, আপনাকে নিয়ে একটু ইয়ে করে, কিন্তু এটা নিয়ে উল্টাপাল্টা এরপরে কথা বলা, এটা নিয়ে আবার ফার্দার এই একই জিনিস ডিসকাশন করা, এগুলা কোনো ইউজলেস। মানে এটা আবার মনে রাখা, আমি নিজেই একদিন পরে এটা ভুলে গেছি যে এটা কী হয়েছিল, কী জোক হয়েছিল, অ্যান্ড তোমরা এটা নিয়ে মনে করো পড়ে থাকো, তোমাদের কি আর কোনো মানে তোমাদের আরও অনেক কাজ, অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের আরও অনেক কাজ থাকা উচিত, তাই না? হ্যাঁ, ঠিক আছে। সো তোমাদের এই জিনিসটা ওকে, শেষ। উল্টাপাল্টা কথা বললে এরকম হবে। আচ্ছা, ঠিক আছে, আর বেশি কিছু বললে তোমরাও প্রবলেমে পড়বা। আমি উল্টাপাল্টা কথা পছন্দ করি না। ঠিক আছে, আচ্ছা, যেটাই হোক, তাহলে এখন মোটামুটি এইটা তোমরা এগুলা পারবা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলাই হচ্ছে যে তোমাদের আলটিমেট পড়া অ্যাকচুয়ালি। আর শুক্রাশয় ডিম্বাশয়ের ভিতর থেকে ভাইয়া কি হয়, শুক্রাশয়ের ডিম্বাশয়ের ভিতর থেকে আমাদের অ্যাকচুয়ালি যেগুলো হয় যে এখানে ভাইয়া হচ্ছে যে এই যে তোমার স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায়, কি প্রক্রিয়া? স্পার্মাটোজেনেসিস। স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় তোমার শুক্রাণু তৈরি হয়, যেই প্রক্রিয়ায় আমার একটা কথা এখানে বলা হচ্ছে যে ভাইয়া এই স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়া কি হয়? স্পার্মাটোগোনিয়া, তারপরে এখানে কি হবে? স্পার্মাটোগোনিয়াটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে স্পার্মাটোসাইট হবে, স্পার্মাটোসাইট হবে। ওকে, স্পার্মাটোসাইট হবে, স্পার্মাটোসাইটটা তারপরে স্পার্মাটিড হবে, স্পার্মাটিড হবে, আর স্পার্মাটিড তারপরে স্পার্মে পরিণত হবে। তাহলে এই জিনিসটা তোমার হচ্ছে ব্যাপার। এই স্পার্মাটোসাইট থেকে যখন স্পার্মাটিড হয় তখনই হচ্ছে মায়োসিস বিভাজন হয়, তখনই কি হয়? মায়োসিস বিভাজন হয়। অর্থাৎ এইগুলা ছিল ডিপ্লয়েড, এটাও ছিল ডিপ্লয়েড, এরপরে হয়ে গেল ভাইয়া হ্যাপ্লয়েড। এটা কি হয়ে গেল? হ্যাপ্লয়েড হয়ে গেছে। সো এই জিনিসটা এভাবে স্পার্ম তৈরি হয়। স্পার্ম কয়টা তৈরি হয়? 4টা। একটা স্পার্মাটোগোনিয়া থেকে 4টা স্পার্ম তৈরি হয়, আর এই প্রক্রিয়াটাকে আমরা বলি স্পার্মাটোজেনেসিস। এখন ভাইয়া আরেকটা প্রক্রিয়া আছে যেটাতে ডিম্বাণু তৈরি হয়, এটাকে বলা হয় উওজেনেসিস। কি বলা হয়? উওজেনেসিস। আচ্ছা, সো উওজেনেসিসে কি হয় বলতো? উওগোনিয়া। কি হয়? উওগোনিয়া। উওগোনিয়া থেকে তারপরে কি হবে বলতো? উওসাইট। কি বলা হয়? উওসাইট। উওসাইট, এই যে উওগোনিয়া হচ্ছে ডিপ্লয়েড, উওসাইট হচ্ছে ডিপ্লয়েড, এবং উওসাইটের পরে এটা কিসে পরিণত হয়? উওটিডে পরিণত হয়, উওটিডে। তাহলে এটা হচ্ছে যে উওটিডে এখানে হাফ হয়ে যায়, মিওসিস। এটা কি? মিওসিস, কোষ বিভাজনের মাধ্যমে এটা হাফ হয়ে যায়। এই উওটিড হওয়ার পরে এই উওটিড হয় কিন্তু একটা, খেয়াল করো, আমরা জানি মিওসিসে সবসময় 4টা জিনিস তৈরি হয়। এখন 4টার মধ্যে উওটিড হয় কিন্তু একটি, বাকি 3টি থাকে পোলার বডি। বাকি 3টি কি থাকে বলতো? পোলার বডি। তাহলে এই যে 3টা পোলার বডি থাকে, এরা কি হয়ে যায়? পোলার বডিগুলো নষ্ট হয়ে যায়। পোলার বডি কি হয়? নষ্ট হয়। আর এই একটা উওটিড পরবর্তীতে কিসে পরিণত হয়? ওভামে পরিণত হয়। পরবর্তীতে কিসে পরিণত হয়? ওভামে পরিণত হয়। তাহলে যে ব্যাপারটা হচ্ছে উওগোনিয়া, উওগোনিয়াটা উওসাইট, উওসাইট থেকে উওটিড, উওটিড থেকে এটা
ওভামে পরিণত হয়। কিসে পরিণত হয়? ওভামে। তাহলে এই হচ্ছে হ্যাপ্লয়েডের ব্যাপার। ঠিক আছে, উওটিড থেকে ওভাম হয়। তাহলে ওভাম কয়টা হলো? উওটিড একটা। তাহলে ওভাম কয়টা বলো তো? ওভামও একটা। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি এই পয়েন্টগুলা বুঝে নিলাম। এখন যখন এই শুক্রাণু আর ডিম্বাণু একত্রিত হবে তখন কি হবে বলতো? ওদের মধ্যে কি হবে? তখন এরা জাইগোট হবে, তাই না? এরা কি হবে? জাইগোট হবে। ভেরি গুড, ফাইন। এবার ভাই এইটা হচ্ছে একটা জাইগোট, এটা কি একটা জাইগোট। এই জাইগোটটা আস্তে আস্তে বিভাজিত হবে, বিভাজিত হয়ে সে কিসে পরিণত হবে? মরুলা। এই যে দেখো এরকম অনেকগুলা এরকম গঠন তৈরি হবে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মরুলা। এরকম অনেকগুলো কোষ তৈরি করবে, এই গঠনটাকে বলা হয় মরুলা। মরুলার পরে তারপরে সে কি হয়? ব্লাস্টুলা। ঠিক আছে, ব্লাস্টুলা। তাহলে ব্লাস্টুলা দশায় তোমার এখান থেকে যেই ব্যাপারটা হয় খেয়াল করো, এই জায়গায় তার কি হবে? এই জায়গায় সে এই যে এরকম এগুলো হচ্ছে ব্লাস্টোমিয়ার। এই কোষগুলোকে কি বলা হয়? ব্লাস্টোমিয়ার। ব্লাস্টোমিয়ার। আর এর ভিতরে গহ্বরটাকে কি বলা হয়? গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল। তাহলে এটা হচ্ছে ব্লাস্টোমিয়ার, আর এর ভিতরের গহ্বরটাকে কি বলা হয়? ব্লাস্টোসিল। ওকে ওকে। এবার দেখো, এবার আসো তাহলে ব্লাস্টুলা। এখন ব্লাস্টুলা দশার মধ্যে আমার এই কোষগুলো আছে, ব্লাস্টোসিল আছে। এবার এই ব্লাস্টোসিলটা আস্তে আস্তে কিসে পরিণত হয় বলতো? এই ব্লাস্টোসিলটা পরিণত হয় হচ্ছে এইরকম করে থাকে, দেখো ওর দুইটা স্তরে পরিণত হয় এরকম করে। আমরা জানি হাইড্রা দ্বিস্তরী। সো ওর এইরকম করে একটা স্তর তৈরি হবে এবং এরপরে তার এই দিকে তার আরেকটা স্তর তৈরি হয় যেটাকে বলা হয় একটোডার্ম। তাহলে আমরা দেখো এই ব্লাস্টুলার কোষগুলা মিলিত হয়ে আমার এইখানে দুইটা স্তর তৈরি করে। তাহলে এই বাইরের স্তরটাকে আমরা বলতেছি একটোডার্ম। কি বলা হয়? একটোডার্ম। আর ভিতরেরটাকে আমরা বলতেছি এন্ডোডার্ম। কি বলবো? এন্ডোডার্ম। মনে থাকবে? তাহলে বাইরেরটাকে বলতেছি একটোডার্ম আর ভিতরেরটাকে আমরা বলতেছি কি? এন্ডোডার্ম। আচ্ছা, তো এদের চারপাশে তখন এই দশাটাকে আমরা তখন কি বলি বলতো? এই দশাটাকে আমরা বলে থাকি গ্যাস্ট্রুলা। তাহলে ব্লাস্টুলার পরের দশাটা কি বলো? গ্যাস্ট্রুলা দশা। এখন এই গ্যাস্ট্রুলা দশায় চারপাশে একটা জিনিস থাকে, এটা হচ্ছে একটা সিস্ট আবরণ। এই আবরণটাকে কি বলা হয়? সিস্ট আবরণ। সিস্ট আবরণ কি বলা হয়? সিস্ট আবরণ থাকে। আচ্ছা গেল। এবার আসি এরপরে এইখান থেকে তোমার কি হবে? এই জায়গা থেকে তাহলে গ্যাস্ট্রুলা গেল। গ্যাস্ট্রুলার পরে এই গ্যাস্ট্রুলার পরের পার্টটা কি? দেখো এখান থেকে এরপরে তোমার যেটা হয় এর এই জায়গায় হচ্ছে যে তোমার সিস্টটা থাকে। সিস্ট থেকে এরপরে এই অঙ্গ তার আস্তে আস্তে বিভিন্ন অংশগুলা তৈরি হয়। মানে এই যে তার একটোডার্ম এন্ডোডার্ম এই স্তরগুলা থেকে আস্তে আস্তে তার ধরো কোর্শিকা, মুখছিদ্র এই অংশগুলা তার তৈরি হয়। তাহলে এই দশাটাকে বলা হয় হাইড্রুলা। তাহলে কি হচ্ছে দেখো, এটাকে কি বলা হয়? হাইড্রুলা। তাহলে এখান থেকে গ্যাস্ট্রুলা, তারপরে হচ্ছে হাইড্রুলা। এই হাইড্রুলা, এই যে আমরা বলতেছি হাইড্রুলা, এই হাইড্রুলার মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট, এটা কোন ঋতুতে দেখা যায়? বসন্তকালে দেখা যায়, বসন্তকালে। আর এই হাইড্রুলাটা যখন মাতৃদেহের সাথে কানেক্টেড থাকে, কার সাথে? মাতৃদেহের সাথে কানেক্টেড, মাতৃদেহের সাথে, তখন এটাকে আমরা বলে থাকি কি? এটাকে আমরা বলি স্টেরিওগ্যাস্ট্রুলা। স্টেরিওগ্যাস্ট্রুলা। ঠিক আছে, কি বলবো এটাকে? স্টেরিওগ্যাস্ট্রুলা। কি বলবো? স্টেরিওগ্যাস্ট্রুলা। তাহলে মাতৃদেহের সাথে যখন এই হাইড্রুলা দশাটা এরকম কানেক্টেড থাকবে, বা গ্যাস্ট্রুলা দশাটা কানেক্টেড থাকবে, তখন এটাকে আমরা বলি স্টেরিওগ্যাস্ট্রুলা। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, স্টেরিওগ্যাস্ট্রুলা তার মানে ওর সাথে মাতৃদেহের সাথে গ্যাস্ট্রুলা দশাটা কানেক্টেড থাকলে এটাকে বলা হয় স্টেরিওগ্যাস্ট্রুলা। তো এইভাবে করে একটা জাইগোট থেকে আমরা দেখলাম যে ওর কিভাবে হাইড্রুলা হলো, হাইড্রুলাটা তারপরে একটা হাইড্রাতে পরিণত হয়, একটা পূর্ণাঙ্গ হাইড্রা হয়ে যায়। ওকে, হলো, ভালো কথা। এবার আমাদের লাস্ট যে টপিক
লাস্ট টপিক হচ্ছে মিথজীবিতা। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, মিথজীবিতা, ঠিক আছে, মিথজীবিতা। তো এখন দেখো এই মিথজীবিতার মধ্যে অ্যাকচুয়ালি কিভাবে হাইড্রার মানে হাইড্রার আর কার মধ্যে একটা সম্পর্ক হয়, এটা হচ্ছে বেসিক্যালি হাইড্রা ও শৈবালের মধ্যে যে সম্পর্ক, হাইড্রা আর শৈবাল। এখন এই হাইড্রাটার নাম কি, কোন হাইড্রা ভাই? এটা হচ্ছে ক্লোরোহাইড্রা, ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। তাহলে ওর নাম কি? ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, ভিরিডিসিমা। এইটা প্লাস জুওক্লোরেলা, এটা প্লাস জুওক্লোরেলা, ঠিক আছে। তাহলে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা প্লাস জুওক্লোরেলা, এই দুইটার হচ্ছে এই দুইটার কম্বিনেশনটাকে আমরা বলি মিথজীবিতা। কি বলা হয় এটাকে? মিথজীবিতা বা সিম্বায়োসিস। দ্যাট মিন্স দুইজন দুইজনকে উপকার করতেছে। মিথজীবিতাটা কি? দুইজন দুইজনকে উপকার করতেছে, ভালো কথা। হ্যাঁ, দুইজন দুইজনকে উপকার করতেছে। এখন কে কিভাবে উপকার হয় দেখো, এখানে ব্যাপার হচ্ছে শৈবাল কিভাবে উপকার পায়। শৈবাল কিভাবে উপকার পায়? শৈবালের উপকার হচ্ছে ভাইয়া ও প্রথমে আশ্রয় পাচ্ছে। ও কি পাচ্ছে? ও আশ্রয় পাইতেছে। কোথায় আশ্রয় নিতে পারে? হাইড্রার দেহে। সে হাইড্রার যে গহ্বর, এই হাইড্রার গহ্বরে আশ্রয় নেয়, হাইড্রার গহ্বরে আশ্রয় নেয়। আচ্ছা, ভালো কথা। সেকেন্ডলি শৈবাল আর কি উপকার পাচ্ছে? সে সালোক সংশ্লেষণ করতে পারে। কেন বলতো? সালোক সংশ্লেষণের জন্য কার্বন ডাই অক্সাইড দরকার। তাহলে সে এই কার্বন ডাই অক্সাইডটা সে পাচ্ছে কোথা থেকে? হাইড্রা থেকে। কার্বন ডাই অক্সাইড প্রাপ্তি, তাই না? কার্বন ডাই অক্সাইড প্রাপ্তি, সে কিন্তু কার্বন ডাই অক্সাইড পাচ্ছে, পাচ্ছে কিনা? ওকে, কার্বন ডাই অক্সাইড পাচ্ছে। ওকে, ওকে, এবার আসো। তাহলে এখান থেকে সে সালোক সংশ্লেষণ পাবে, আর হচ্ছে কি? আর এইখান থেকে খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদন কিভাবে? সে হাইড্রার বর্জ্যকে ব্যবহার করবে, সে হাইড্রার বর্জ্যকে ব্যবহার করবে। তাহলে এই যে হাইড্রার বর্জ্য ব্যবহার করে সে কি তৈরি করবে? সে খাদ্য তৈরি করবে। সে কি করবে? খাদ্য তৈরি করবে। ওকে, খাদ্য তৈরি করবে। আচ্ছা, গেল ভাইয়া, এইটা তো হচ্ছে শৈবাল। শৈবাল সে হাইড্রার বর্জ্য ব্যবহার করে খাদ্য উৎপাদন করতেছে, এটাতে তার বেনিফিট হইতেছে। এখন ছত্রাক কিভাবে বেনিফিট হবে? ছত্রাকের ব্যাপারটা কি? ওর পয়েন্টগুলো কি? ও হচ্ছে খাদ্য প্রাপ্তি। ব্যাপারটা চিন্তা করো, নর্মালি সে কি করতেছে? সে খাদ্য প্রাপ্তি, মানে শৈবাল খাদ্য তৈরি করতেছে, সে সেই খাদ্যটা পাচ্ছে। তাহলে এটা ওর জন্য প্রাপ্তি, ও কিন্তু খাবার পাইতেছে। আচ্ছা, তারপরে ওর যে শ্বসন, ওর শ্বসনের জন্য কি দরকার? অক্সিজেন দরকার। সেই অক্সিজেনটা সে পাইতেছে না? সে কিন্তু অক্সিজেন নিতে পারতেছে। এই অক্সিজেনটা কে দিচ্ছে? এই শৈবাল। শৈবাল সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি সে অক্সিজেন বের করে, সেই অক্সিজেনটা হাইড্রা ব্যবহার করে। তাহলে অক্সিজেন গ্রহণ, এই ব্যাপারটাও তোমার এখানে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে সেকেন্ড পয়েন্ট এটাও গেল। 3 নাম্বার, তার কার্বন ডাই অক্সাইড শোষণ হয়ে যাচ্ছে। দেখো, এই হাইড্রার যে কার্বন ডাই অক্সাইড সে বের করে, এই কার্বন ডাই অক্সাইডটা শৈবাল নিয়ে নিচ্ছে তার সালোক সংশ্লেষণের জন্য। তাহলে সে কার্বন ডাই অক্সাইড শোষণ করে ফেলতেছে। এই যে কার্বন ডাই অক্সাইড শোষণ তার হয়ে যাচ্ছে, হাইড্রার কার্বন ডাই অক্সাইড শোষণ হয়ে যাচ্ছে, এটা কিন্তু তার জন্য ভালো হইলো, কারণ তার কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে নিল। তাহলে তার দেহে আর কার্বন ডাই অক্সাইড নাই, এটা তার ভালো। আচ্ছা, 4, তার বর্জ্য পদার্থ শোষণ। তার বর্জ্য পদার্থগুলোও শোষণ করে নিল। দেখো, এটা কত ভালো দিক না? ওর বর্জ্য পদার্থ সে শোষণ করে নিল। কে শোষণ করে নিল? এই হাইড্রা। হাইড্রা কি করে দিল? হাইড্রা হচ্ছে যে মানে কি বলে, এই যে শৈবাল, এই যে এখানে ছত্রাক কেন লিখছে, এটা হাইড্রা হবে।
আমার মাথায় শৈবাল আর ছত্রাক ঘুরে খালি। আচ্ছা, তো বর্জ্য পদার্থ শোষণ, তাহলে ভাইয়া এই শৈবালটা হাইড্রার থেকে বর্জ্য পদার্থগুলো যে নিয়ে নিচ্ছে, যার কারণে হাইড্রার লাভ হইলো, ওর বর্জ্য পদার্থগুলো একজন নিয়ে নিতেছে, তাতে ওর লাভ হইলো, তাই না? কারণ ধরো ওর বর্জ্য পদার্থ ওর কাছে থাকলে এটা তো ওর জন্য বিষাক্ত, তাহলে এইটা ওর না থাকলেই ভালো। এই জিনিসটা নিয়ে যাচ্ছে কে? শৈবাল নিয়ে যাচ্ছে। শৈবাল হাইড্রার বর্জ্য পদার্থ শোষণ করে সে কি করে? খাদ্য তৈরি করে। সে কি করে? খাদ্য তৈরি করে। ওকে ওকে, তাহলে এই জিনিসটা তো তোমাদের আশা করি এই জিনিসগুলো বুঝাই দিতে পারছি। তো এইটা একটু মাথায় রাখো, এই পুরো হাইড্রাটা আমি এই জিনিসগুলো পড়লে, যেভাবে পড়াইছি এটা পড়লে তোমাদের ম্যাক্সিমাম জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে এই জিনিসটাই মাথায় রাখো। ইনশাল্লাহ হাইড্রার তোমাকে একদম শর্টে যেগুলো বলছি এই জিনিসগুলাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলাই তোমরা পড়বা। আলটিমেটলি এগুলা থেকেই তোমাদের সৃজনশীল আসবে, তোমাদের এমসিকিউ আসবে। যা যা বললাম, প্রত্যেকটা টপিক তোমাদের আলোচনা করলাম, এগুলা ভেঙে ভেঙে ওগুলা পড়বা, ঠিক আছে? সো এই জিনিসগুলা হাইড্রার যদি বেসিক চলন, তারপরে হচ্ছে হাইড্রার গঠন, নিডোসাইটের গঠন এবং মিথজীবিতা, এরপরে হচ্ছে যে তোমার ওর জনন, এগুলা যদি একটু পড়ো তুমি, এগুলা থেকেই দেখবা তুমি ম্যাক্সিমাম সৃজনশীল অ্যান্সার করতে পারতেছো। আর এমসিকিউটা একটু দাগানো বইগুলা পড়া লাগে আমাদের, তাহলে আর কিছু লাগবে না। ওকে, ঠিক আছে, তাহলে দ্যাটস ইট। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ তোমাদের 24 ব্যাচ সাইকেল 2তে দেখা হবে হৃদয় ভাইয়ের সাথে। যারা 24 ব্যাচের আছো, সাইকেল 2তে দেখা হবে। সাইকেল 2তে অনেক ভালোভাবে আমরা অনেক কিছু শিখবো ইনশাল্লাহ। সো সবার সাথে আবারও দেখা হোক ইনশাল্লাহ। আমরা ভালোভাবে শিখবো, সব কিছু আমরা নতুনভাবে আবারও শুরু করব। দ্যাটস ইট, আজকের এতটুকু থাকুক, সামনে আবার আসতেছি। আল্লাহ হাফেজ।